তারপর নীলা সেদিন নিধিকে বলা কথাগুলো আমাকে বলল, আর কিভাবে নিধি সত্যিটা জানতে পারলো সবকিছু বলল। আর তার সাইদের ভাইয়ের ব্যাপারটা খুলে বলল। বাকিটা তো আপনারা জানেনই, তাই সংক্ষেপে বললাম। সবকিছু শোনার পর নীলাকে বললাম, এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না। তাই তো বলি, আমার বন্ধুদের সাথে দেখা করেছিলাম, তখন আরশি কেন আমার সাথে কথা বলল না? সবাই আমাকে পেয়ে অনেক খুশি, কিন্তু আরশি বারবার আমার দিকে কেমন করে তাকাচ্ছিল। এইবার বুঝতে পারছি, তাইলে এই জন্য আরশি আমার সাথে এরকম করলো। তার মানে তোমার বন্ধুদের দেখা হয়েছে, সাথে আরশির সাথেও? হ্যাঁ, কিন্তু আরশির আমার সাথে রাগ করার কারণ কি? আরশির সাথে যোগাযোগ করিনি তার জন্য নাকি অন্য কিছুর জন্য? সেটা না হয় বাদ দাও, হয়তো দেখা করো নাই, রাগ করছে, কিন্তু তুমি ম্যাডামের সাথে এরকম আচরণ করছো কেন? আমি আবার কি করেছি নিধির সাথে? তুমি গতকাল নিধি ম্যামকে ধাক্কা মারছো কেন? দেখো না নিধি ম্যামের কপাল কেটে গেছে। তো কি করব, কথায় কথায় গায়ের উপরে চলে আসে, তাই কষে দিলাম এক চড়। চড়কে গিয়ে পড়লো টেবিলের কোনায়, সেখানে হয়তো কেটে গেছে। এতে আমার কি দোষ? তোমার দোষ কোথায়? মানে এত কিছু করেও বলছো তোমার দোষ কোথায়? দেখো হৃদয়, ম্যাডাম যখন নিজের ভুল বুঝতে পারছে তখন তোমার উচিত ম্যাডামকে মাফ করে দিও, কিন্তু তুমি তা না করে উল্টো ম্যাডামকে ইগনোর করছো। কাজটা কি তুমি ঠিক করছো? একবার দুজনে আলাদা হয়ে অনেক কষ্ট পেয়েছো দুজনে, এখন যখন আবার দুজনে এক হওয়ার সুযোগ এসেছে তখন তুমি ম্যাডামকে সরিয়ে দিচ্ছ। নীলা, তুমি কি পাগল হয়ে গেছো? নিধি আমার সাথে কি কি করেছে ভুলে গেছো? নিধি যদি বিন্দু পরিমাণ আমাকে ভালোবাসতো তাহলে এতদিন আমার অন্যায় অবিচারগুলো করতো না। আর এখন তুমি বলছো আমি ভুল করছি? হ্যাঁ, তুমি ভুল করছো। নিধি ম্যাম না হয় একটা ভুল করে একদম তোমার সাথে খারাপ আচরণ করছে, তাই বলে তুমি জেনে শুনে নিধি ম্যাডামকে কষ্ট দেবে? নিধি ম্যাম তোমার পাশে কোনো মেয়েকে সহ্য করতে পারে না, আর তুমি সিমি মেয়েটার সাথে অফিস ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছ। জানো এতে নিধি ম্যামের কত কষ্ট হচ্ছে? এমনকি তুমি আমাদের সাথে পর্যন্ত কথা বলছো না। সিমির সাথে দুদিনের পরিচয়ে এত গভীর হয়ে গেছো, যার জন্য আমাদের সাথে পর্যন্ত কথা বলছো না। কেন হৃদয়, এসব কেন করছো? নীলা, তুমি আমাকে ভুল বলছো। সিমির সাথে আমি ইচ্ছে করে ঘুরে বেড়াচ্ছি না। নিধিকে কষ্ট দেওয়ার জন্য আমি সিমির সাথে সারাক্ষণ থাকি। আমি চাই যে নিধি কষ্ট পাক, আর এটা বুঝতে পারুক নিধির করা আঘাতে আমি কতটা কষ্ট পাইছি। তাই আমি সিমিকে সময় দেই আর নিধির সাথে এগুলা করতেছি। প্লিজ, তোমার আমাকে ভুল বুঝো না। তোমার যা ইচ্ছে তাই করো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু নিধি ম্যামকে কষ্ট দিতে গিয়ে দেখবে নিধি ম্যামকে তুমি আবার কাছে পেয়েও হারিয়ে ফেলছো, তখন কি করবে? তাতে আমার কি? এমনিতে নিধিকে এখন আমি ভালোবাসি না। নিধির কথা রাখতে গিয়ে আমি এখানে চাকরি করছি, না হলে অনেক আগে এখান থেকে চলে যেতাম। তুমি যা ভালো বোঝো, আমার আর কিছু বলার নাই। একদিন দেখবে তুমি নিধি ম্যামকে কষ্ট দিতে গিয়ে হারিয়ে ফেলেছো আবার। আমার কথাটা মিলিয়ে নিও। নীলা এইটা বলার পর চলে গেল। আমি একটা জিনিস বুঝি না, যেখানে আমি নিধিকে ফেলে নীলার কষ্ট পাওয়ার কথা, সেই জায়গায় নীলা আমাকে আর নিধিকে এক করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ব্যাপারটা কেমন যেন লাগছে। নীলা আমার সাথে রাগ করে চলে গেল, আর আমি কাজে মন দিলাম। কাজ করতে দুপুর পড়িয়ে ছুটির সময় হয়ে আসলো। দুপুরে আজকে আবির ভাই আসিফ লাঞ্চ করলাম ভাইদের সাথেই। তাদের সেম কথা আমি কেন বলতে যাচ্ছি, কিন্তু আমি কিছুই বললাম না। পরে অফিস শেষ করে যখনই বের হব তখন সিমি এসেই বলতে লাগলো সিমির সাথে একসাথে বসায় যেতে হবে, তাই আমি আর কিছু বলি নাই। অফিসের বাইরে এসে আমি আর সিমি গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। ঠিক তখনই নিধি গাড়ি নিয়ে সামনে আসলো, এসে আমাকে বলল গাড়িতে উঠতে, কিন্তু আমি সরাসরি না করে দিয়েছি। পরে সিমি আর আমি একটা রিক্সা নিয়ে রওনা দেই। রিক্সায় ওঠার আগে নিধির দিকে একবার তাকালাম, তখন নিধি চোখের কণায় জল দেখতে পেলাম। পরে সেদিকে খেয়াল না দিয়ে বাসায় রওনা দিলাম। বাসায় প্রতিদিনের মতো খাওয়া দাওয়া, পরে ঘুমানোর জন্য চলে গেলাম। এইভাবে কাটতে লাগলো দিনগুলো। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই 1 মাস পরে আমার সাথে যা হলো তা হয়তো আমি ভুলেও কল্পনা করতে পারি নাই। এই 1 মাসে নিধিকে কষ্ট দেয় নাই এমন একটা দিন নাই। আর এই 1 মাসে কমপক্ষে 20-30টা চড় মারলাম নিধিকে। চড় খাওয়ার পরও নিধি কখনো মুখ ফুটে কিছুই বলতে পারেনি। সবকিছু মুখ বুঝে সহ্য করে গিয়েছে। যেমন আমি নিধির অত্যাচার সহ্য করে যেতাম, নিধিকে এত কিছু অপমান করি, চড় মারি, এমনকি কয়েকবার সবার সামনেও অপমান করে চড় মারছি, তবুও নিধি কখনো কিছুই বলেনি। হয়তো এটাই সত্যিকারের ভালোবাসা। নিধিকে কষ্ট দিতে দিতে আমার নিজের কাছে খারাপ লাগছে। সেই জায়গায় নিধির বিন্দু পরিমাণ খারাপ লাগতে দেখিনি আমার ব্যবহারে। অন্যদিকে সিমির প্যারা দিন দিন বাড়তেই থাকে। সুযোগ পেলে কথা বলতে চলে আসে। সপ্তাহে 3-4 দিন ওর সাথে বাইরে ঘুরতে যেতে হয়, আর মাঝে মাঝে বাহানা ধরে সিমিকে নাকি আমার বাসায় নিয়ে যেতে।
তখন আমি কাজের অজুহাত দিয়ে এড়িয়ে যাই। এদিকে নীলা, আসিফ, আবির ভাই তো আমার সাথে এখন দরকার ছাড়া কথাই বলে না। আর নীলা তো আমি কথা বলতে গেলেই রাগ দেখিয়ে চলে যায়, কারণ আমি নিধিকে ইচ্ছে করে কষ্ট দিচ্ছি। সেটা নীলা মানতে রাজি না, তাই নীলা আমার উপর রাগ করে আছে। 1 মাস পর একদিন সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় বন্ধু আইমানের কল। এত সকালে আইমানের কল দেখে একটু খটকা লাগলো। ভাবছি কারো কোনো বিপদ হলো না তো, তাই তাড়াতাড়ি করে কল রিসিভ করলাম। কল রিসিভ করার পর সাথে সাথে ওপর পাশ থেকে আইমান বলে উঠল, হৃদয়, কোথায় তুই? কেন, কোথায় আবার? বাসায় আর কি। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? সবাই ঠিক আছে তো? আরে সমস্যা হতে যাবো কেন, আর আমরা সবাই ভালো আছি। তোকে আমাদের নিয়ে চিন্তা না করলেও চলবে। তাইলে ভালো তো। এত সকাল সকাল এভাবে কল দিয়েছিস কেন, কিছু বলবি নাকি? হ্যাঁ বলবো, তার আগে বল তোর কি আজকে কোনো কাজ আছে নাকি? আমার কাজ আছে নাকি নাই সেটা তো তুই ভালো করেই জানিস। আমার অফিস আছে, সেটা কি আবার তোকে নতুন করে বলতে হবে? আর এখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, ঠিক তখনই তুই কল দিলি। হ্যাঁ জানি তুই এই সময় অফিসে যাস, আমি অফিসের কথা বলছি না। অফিস ছাড়া কি তোর অন্য কোনো কাজ আছে তাই জিজ্ঞাসা করছি। অফিসে যাওয়া ছাড়া আমার আবার কি কাজ থাকবে? কেন, কোনো দরকার আছে নাকি? ও তাইলে ভালোই হলো। তুই এক কাজ কর, আমাদের কলেজ ক্যাম্পাসে চলে আয় এখনই। কেন, এখন কলেজ ক্যাম্পাসে গিয়ে কি করব? আর আমার তো এখন অফিসে যেতে হবে। তোকে আজকে অফিসে যেতে হবে না, একদিন অফিসে না গেলে কিছুই হবে না, তাই আমরা যা বলছি তাই কর। সেটা না হয় বুঝলাম, কিন্তু নিধিকে বলে আসলে ভালো হতো। অফিসে না গেলে নিধি আমার সাথে রাগারাগি করবে। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, নিধি তোকে কিছু বলবে না। তাড়াতাড়ি রেডি হয়ে কলেজ ক্যাম্পাসে চলে আয়। আমি আসফিয়াকে আনতে যাচ্ছি। নিধি, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে আজকে। সাবধানে যাস। ওকে, বাই। আর সে যাওয়ার পর নিধি সাদিয়াকে বলল, সাদিয়া হৃদয়কে সবকিছু বলে এখানে ডেকে আনলে ভালো হতো না? এখন যদি এসে দেখে আমি এখানে তোমাদের সাথে আছি, তাহলে ভুলেও এক মুহূর্ত এখানে দাঁড়াবে না। সেটা হৃদয় আসার পর দেখবে। আর যদি তোকে দেখে হৃদয় কিছু বলে বা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, তাহলে পা ভেঙে রেখে দিব। আমার মনে হয় এগুলো না করলেই ভালো হতো। শুধু তোরা কষ্ট করছিস, হৃদয় কখনো আমাকে মাফ করবে না। সেটা তুই আমাদের উপর ছেড়ে দে, তুই শুধু দেখতে থাক কি হয়। পরে আরশি আসফিয়াকে আনতে বাসায় চলে গেল। আপনাদের হয়তো একটি বুঝতে অসুবিধা হচ্ছে, তাই তো? ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। আপনারা ভাবছেন আইমান, সানি, আরশি, নিধি, সাদিয়া একসাথে কি করতেছে, আর আসফিয়াকেই বা কেন আনতেছে। তাইলে শুনেন, আসলে আমি নিধির সাথে খারাপ ব্যবহার করে কষ্ট দিয়ে যাচ্ছি, এইগুলা নিধি আরশিকে বলতো। প্রতিদিন নিধিকে কল দিয়ে আমাদের মধ্যে কি কি হচ্ছে আর আমাদের ভুল বোঝাবুঝি মিটমাট হয়েছে কিনা তা খবর নিত। নিধি যখন সবকিছু খুলে বলল, তখন আমার বন্ধুরা সবাই মিলে আজকে ঠিক করেছে সবকিছু আজকে মিটমাট করে নেবে। বাকি সব বন্ধুদের আরশি ইনফর্ম করত, আর সাথে আসফিয়াকেও মাফ করার কথা। এই জন্য আইমান সকাল সকাল ফোন দিয়ে তাড়াতাড়ি কলেজ ক্যাম্পাসে যেতে বলল। এইগুলা আমি জানতাম না, জানতে পারলাম তখন যখন সেখানে গিয়ে উপস্থিত হলাম। তাইলে এখন গল্পে আসা যাক। গাড়িতে ওঠার কিছুক্ষণ পরে কলেজ ক্যাম্পাসে গেটের সামনে চলে আসলাম। এসেই ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢোকার সাথে সাথে দেখতে পেলাম 2জন মেয়ে 2জন ছেলে একসাথে মাঠের মাঝখানে গোল করে বসে আছে। তাদের মধ্যে আইমানের চেহারা খেয়াল করলাম, তাই আর দেরি না করে তাদের পাশে চলে গেলাম। তাদের সামনে যেতে আইমান আমাকে খেয়াল করলো, আর আমাকে দেখা মাত্র বসা থেকে দাঁড়িয়ে যায় আর বলতে শুরু করলো, তাইলে এতক্ষণে তোর আসার সময় হলো? আমি তো ভাবলাম তুই আসবি না। আরে কি বলিস, তুই আমাকে দেখা করতে বলবি আর আমি আসবো না, তাই কি করে হয়? তা এখন বল, কি জন্য এত জরুরি ভাবে ডেকে আনলি? আরে যখন তোর কথাটা বলার জন্য এখানে ডেকেছি, তাহলে তো অবশ্যই বলবো। এখন দাঁড়িয়ে না থেকে বসে পড়। হ্যাঁ, বসতেছি তো। আইমানের কথা শুনে বসতে যাব, এমন সময় যা দেখলাম তা দেখে চমকে উঠলাম, সাথে মাথা গরম হয়ে যায়। কারণ বসতে যাব তখন চোখ গেল নিধির দিকে, তাই আর বসে না পড়ে দাঁড়িয়ে গেলাম। আর আইমান তো আমাকে বলার পরে সাথে সাথে বসে পড়ল। আমি আইমানকে উদ্দেশ্য করে বললাম, আইমান, এই মেয়ে এখানে কি করতেছে তোদের সাথে? কে? নিধি? নিধি আমাদের সাথে থাকবে না তো কাদের সাথে থাকবে? আর নিধি তো আমাদের সবার বন্ধু, এতে বলার কি আছে? নিধি এখানে কি করছে? তোদের বন্ধু হতে পারে, কিন্তু আমার কেউ না। আর আমি এই মেয়ের সাথে একসাথে বসে তোদের সাথে কথা বলতে পারবো না। আর যদি নিধি এখানে থাকে তাইলে আমি চলে যাচ্ছি। এখন কি তোরা সেটাই চাস? তখন নিধি বলল, হৃদয় ওদেরকে কিছু বলিও না, আমি চলে যাচ্ছি। তুমি তোমার বন্ধুদের সাথে কথা বলো, তোমাকে এখান থেকে কোথাও যেতে হবে না।
নিধি চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। এমন সময় সাদিয়া নিধির হাত ধরে বাধা দিয়ে বলল, তুই কোথাও যাবি না, নিধিকে আমরা ডেকেছি। হৃদয়, তুই নিধির সাথে এমন আচরণ করছিস কেন? নিধিকে একদম সহ্য করতে পারছিস না কেন? কেন করছিস সেটা তোরা ভালো করেই জানিস। এমন কেন করছি? আর তোরা সবকিছু কি ভুলে গেছিস? নিধি আমাদের সাথে সেদিন কি করলো, আরো তোরা আমার অজান্তে ওর যোগাযোগ করিস। দেখ হৃদয়, আমরা কিছুই ভুলিনি, আর মানুষ ভুল করে, তেমন নিধিও তোর সাথে এতদিন ভুল করেছে, অন্যায় করেছে, তাই বলে তুই নিধির সাথে খারাপ ব্যবহার করবি? হ্যাঁ করব, কেন করব না? যে আমাকে তার অফিসে দিনের পর দিন অত্যাচার করেছে, যার জন্য আমি তোদের সাথে আলাদা হলাম, তার সাথে ভালো করে কথা বলবো, সেটা তোরা ভাবলে কি করে? অনেক হয়েছে হৃদয়, আর না। সেদিন নিধির জায়গায় তুই হলে ঠিক এই একই কাজটাই করতি। আচ্ছা তুই বল, তোকে যদি সেদিন নিধির জায়গাটায় কোনো ছেলে এসে যদি বলতো নিধির সাথে তার সম্পর্ক আছে, তাহলে কি তুই ঠিকই এই কাজটা করতি না? বল, করতি না? হ্যাঁ করতাম, কিন্তু সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতাম। কিন্তু নিধি সেদিন আমার কথা শোনার চেষ্টা করেছে, তোরা বুঝলি? আমি বুঝালাম যে আসফিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তবুও কি করলো বেঈমান, ঠকবাজ, আর কত কি বলে অপমান করে গেল। সাথে তোদের সারা রাত বৃষ্টিতে ভিজে ওর বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, যাতে শুধু একবার নিধিকে বোঝাতে যে আসফিয়ার বলা কথাগুলো মিথ্যা। কিন্তু কি করলো, শুধু একটা বার আমার দিকে ফিরে তাকালো না। কিন্তু আজ তোরা সবাই এক হয়ে ওর পক্ষে কথা বলছিস। বাহ বাহ। আমরা নিধির হয়ে কথা বলছি না, আমরা শুধু তোদের দুজনের ফুলগুলো দেখিয়ে দিচ্ছি। শোন হৃদয়, অতীত মনে রেখে সামনে এগিয়ে যাওয়া নয়। মানছি নিধি ভুল করেছে, আর সত্যিটা জানার পরে তোর কাছে মাপ চেয়েছে, আর তুই ওকে দিনের পর দিন অফিসে সবার সামনে অপমান করে কষ্ট দিয়ে গেছিস। এবার তো ওকে মাপ করে দে। আচ্ছা, আমি যে নিধির সাথে এইগুলা করছি তোরা জানলে কি করে? আমরা সবাই আরুষির কাছ থেকে জেনেছি, আর আরুষির সাথে নিধির যোগাযোগ ছিল। নিধি তোর ব্যাপারে সবকিছু আরুষিকে খুলে বলে, তাই আজকে তোকে এখানে ডাকা। বাহ, খুব তো ভালো নাটক জানো। আমার নামে ওদের সবাইকে নালিশ করে তুমি মনে করেছো আমি সব ঠিক করে ফেলবো, তাই তো? তাইলে তোমার ধারণা ভুল, সেটা কোনোদিনও হবে না। আমি মরে গেলেও তোমাকে মাফ করব না মিস নিধি। হৃদয়, তুমি আবার আমাকে ভুল বুঝছো। আমি আরশিকে ইচ্ছে করে বলতে চাইনি। আরশি আমার কাছে জানতে চাইলো, তাই বললাম। আর আজকে এখানে তুমি আসবে সেটা আমি জানি না। তোমার মতো আমাকেও আইমান সকালে কল দিয়ে এখানে আসতে বলল, তারপর এখানে এসে সবই জানতে পারলাম। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। আর আয়মান, তোর যদি এইটা ছাড়া আর কোনো কথা থাকে তাইলে বল, না হলে আমি গেলাম। দাঁড়া হৃদয়, তোকে আজকে এখানে একটা সিদ্ধান্ত নিয়ে তারপর এখান থেকে যেতে পারি। কি সিদ্ধান্ত? নিধি আমাদের সবার কাছে সেদিনের ব্যবহারের জন্য সরি বলেছে, আর আমরা তাই সবাই নিধিকে মাপ করে দিয়েছি। যেহেতু নিধি আমাদের সবার বন্ধু, তাই নিধির ভুলটা আমরা মাপ করে দিতে পারি, কারণ নিধি না জেনেই ভুল করেছে। তাই আমরা সবাই চাই তুই সবকিছু ভুলে নিধিকে মাপ করে দে, আর তোরা নতুন করে রিলেশন শুরু কর। সেটা কখনো হবে না, আর আমি কোনো দিন নিধিকে মাফ করব না, কারণ তোরা সবকিছু ভুলে যেতে পারিস, আমি না। নিজের থেকে বেশি ভালোবাসতাম তাকে, আর সেই কি করলো, আমার বুকে ছুরি মারলো। ভাবতে এখন কষ্ট হয় যে নিধি নামের কাউকে আমি ভালোবাসতাম, যে আমাকে একটা মেয়ের সাজানো নাটককে বিশ্বাস করে আমাকে দূরে সরিয়ে দিল, তাকে মাফ করে আবার আমার জীবনে আনবো, যাতে আবার কারো মিথ্যা নাটক বিশ্বাস করে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য? কথাগুলো বলতে গিয়ে বুকের মধ্যে অনেক কষ্ট হয়েছিল, আর চোখ থেকে টপ টপ করে জল পড়তেছিল। নিধিও আমার কথা শুনে মাথা নিচু করে কান্না করতেছিল। যখনই আমার কথা বলা শেষ হলো, তখনই নিধি সবার সামনে এমন একটা কাজ করবে সেটা আমি ভাবতে পারিনি। কথা শেষ করতে না করতে নিধি হুট করে সবার সামনে পা ধরে কান্না করতে করতে বলল, হৃদয়, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ইচ্ছে করে কষ্ট দেইনি। আমার মনের মধ্যে একটা প্রতিশোধ নেওয়ার খুব কাজ করছিল, তাই সেদিন আসফিয়ার কথা মনে রেখে তোমাকে এইভাবে কষ্ট দিছি। তুমি আমাকে মাফ করে দাও, একটা বার সুযোগ দাও তোমাকে আবার নতুন করে ভালোবাসার। এই 1.5 বছর এমন একটা রাত নাই তোমার কথা ভেবে চোখে জল ফেরিনি। বিশ্বাস করো, সত্যি অনেক বেশি ভালোবাসি তোমাকে। শুধু একটা বার আমাকে মাফ করে দাও। তখন আয়মান বলল, হৃদয়, মাফ করে দে না, আর কতদিন এভাবে দুজনে কষ্ট হবে? দেখ, মেয়েটা তোর পা ধরে মাফ চাইছে, আর তুই পাষাণের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। আয়মানের কথা শুনে আমার পায়ের নিচে তাকালাম, আর সত্যি সত্যি নিধি এখনো আমার পা জড়িয়ে ধরে আছে। না,
এটা ঠিক হবে না। নিধির জায়গা আমার বুকে, আমার পায়ে না। তাই নিধিকে ধরে উপরে তুললাম। তারপর নিধিকে বললাম, এসব পাগলামি বন্ধ করো নিধি। সবাই কি ভাববে? আগে বলো তুমি আমাকে মাফ করে দিছো, তাহলে বন্ধ করব, তার আগে না। আমি এখন কিছু বলতে পারছি না। আমি তোমাকে ভেবে পরে জানাবো, কয়েকদিন পরে। ঠিক আছে, তুমি যেরকম বলবে তাই হবে। আই লাভ ইউ হৃদয়। এইটা বলে নিধি সবার সামনে আমাকে জড়িয়ে ধরলো। সবাই ছিল, তাই নিধিকে বাধা দেওয়ার চেষ্টা করিনি। নিধি আমাকে জড়িয়ে ধরে আছে, আমি নিধিকে হালকাভাবে জড়িয়ে ধরলাম। অনেকদিন পর নিধির চুলের ঘ্রাণ পেলাম। নিধি অনেকবার জড়িয়ে ধরলো, তখন রাখছিল তাই অনুভব করিনি, কিন্তু আজকে নিধির চুলের ঘ্রাণটা ভালো করে উপভোগ করলাম। নিধি আমাকে জড়িয়ে ধরে আছে, এমন সময় একটা কথা কানে আসলো। আমাকে মাফ করবে না হৃদয়? কথাটা কানে আসার সাথে সাথে নিধিকে ছেড়ে দিয়ে পিছনে ফিরলাম, কারণ কথাটা পিছন থেকে ভেসে আসছিল। পিছনে ফিরে যে দুজন মানুষকে দেখলাম, তাদের দেখে আমি অবাক না হয়ে পারলাম না, কারণ তারা আর কেউই না, আরশি আর আসফিয়া। আরশি আসফিয়াকে এক হাত দিয়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু একটা জিনিসের উপর নজর পড়ল, সেটা হচ্ছে আসফিয়ার গায়ে চাদর আর মাথায় হিজাব। আসফিয়াকে এরকম অবস্থায় দেখে একটু অবাকই হলাম। আর একটা জিনিস দেখে অবাক হলাম যে আসফিয়ার চোখের নিচে একদম কালি পড়ে গেছে। আসফিয়ার চেহারার আগে যে সৌন্দর্যটা ছিল সেটা এখন অনেকটাই কমে গেছে। এসব আসফিয়ার দিকে তাকিয়ে আছি, এমন সময় আসফিয়া বলে উঠল, আমাকে মাফ করবে না হৃদয়? এইবার বুঝতে পারতেছি কথাটা আসফিয়া বলেছিল। আসফিয়ার কথার উত্তরে বললাম, আপনি কে, আর আপনি আমার কাছে কিসের জন্য ক্ষমা চাইতেছেন? আমি জানি তুমি আমাকে অনেক ঘৃণা করো, কারণ আমি যে অন্যায়টা তোমার আর নিধি আপুর সাথে করেছি তার কোনো ক্ষমা হয় না। তবু বলছি, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুলের জন্য আমি উচিত শাস্তি পাচ্ছি এখন, কিন্তু তুমি যদি আমাকে মাফ না করো তাহলে যে আমি পরাপারেও গিয়েও আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। আপনি কোনো অন্যায় করে নাই আমার সাথে, আর আমি মাফ করার কেউ না, সেটা উপরওয়ালার কাছে যান। তাইলে যদি আপনি কোনো ভুল করে থাকেন তাইলে তিনি অবশ্যই মাফ করবেন। আর আরশি, তুই এই মেয়ের সাথে কি করছিস, আর এখানেও বা কেন এনেছিস? হৃদয়, আসফিয়া এখানে তোর কাছে ক্ষমা চাইতে এসেছে, তুই ওকে ফিরিয়ে দিস না। আসফিয়া তার নিজের করা ভুলের জন্য অনুতপ্ত। ক্ষমা? কিসের ক্ষমা করতে বলছিস তুই আরশি? যে আমার সাজানো জীবন ধ্বংস করে দিছে তাকে ক্ষমা করে দিতে বলতেছিস? যে আমার ভালোবাসার মানুষের কাছ থেকে আলাদা করে দিছে তাকে আমি ক্ষমা করব? কখনো না, সেটা কখনো সম্ভব না। হৃদয়, আমি যা করেছি সব তোমাকে পাওয়ার জন্য করেছি, কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে তোমাকে নিজের করে পেতে গিয়ে আরো অনেক দূরে ঠেলে দিয়েছি। সেদিন মিথ্যা নাটকটা করে তোমাদের দুজনকে জীবন থেকে সুখটা কেড়ে নিয়েছি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। সত্যি সেদিন আমি রাগের বশে অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমাদের সাথে। ভালোবাসা কাকে বলে জানো? আরে কাউকে মন থেকে ভালোবাসতে তাকে পর জন্য মিথ্যা নাটক করতে হয় না। সে যদি তোমার কপালে থাকে তাহলে তাকে এমনি তোমার জীবনে পাবে। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে তুমি প্রথমে নিজের স্বার্থের কথা চিন্তা না করে আমার সুখের কথাটা ভাবতে এবং আমার আর নিধির মাঝখান থেকে চলে যেতে। কারণ ভালোবাসলে ভালোবাসার মানুষকে পেতে হবে এমন কোনো কথা নাই। অনেক সময় ভালোবাসার মানুষের সুখের কথা চিন্তা করে নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে হয়, এটাই প্রকৃত ভালোবাসা, যেটা আমি প্রমাণ করেছি। সেদিন তোমার একটা মিথ্যা নাটক দেখে নিধি আমাকে ভুল বুঝলো, এমনকি নিধি বলল যে আমি ওর সামনে গেলে নিধি সুসাইড করবে। তাই নিধি যাতে ভালো থাকে তাই আমি ওর থেকে দূরে চলে গেলাম। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, ঠিক 1.5 বছর পরে আবার গিয়ে পড়লাম নিধির সামনে, তাও আবার নিধির নিজের অফিসের কর্মচারী। তোমার একটা মিথ্যা নাটকের জন্য নিধি আমাকে দিনের পর দিন অফিসে বিভিন্ন ভাবে অত্যাচার করে গেছে, শুধুমাত্র তোমার সেদিনের একটা ফেক ছবির কারণে। যারা আমার কলিজার থেকে বেশি আমার নিজের ভাইয়ের থেকেও সুখে দুঃখে পাশে থেকেছে তাদেরকে বেঈমান ঠকবাজ উপাধি দিল শুধুমাত্র তোমার জন্য। এখন বলো তোমাকে কিভাবে মাফ করব? পারবে আমার সুখের দিনগুলো ফিরিয়ে দিতে? পারবে কলেজ থেকে হারিয়ে যাওয়া 1.5 বছরের প্রত্যেকটা দিন ফিরিয়ে দিতে? যদি পারো তাহলে আমি তোমাকে মাফ করে দিব। এতক্ষণ সবাই আমার কথাগুলো নীরবে শুনছিল। আইমান, সানি, আরশি, সাদিয়ার চোখে পানি দেখলাম। আমি কথাগুলো শেষ করে চোখের পানি মুছে নিলাম, কারণ কথাগুলো বলতে গিয়ে এতদিনের কষ্টে পেয়ে জমানো চোখের পানিগুলো ছড়ে দিলাম। নিধি আর আসফিয়া দুজনে মাথা নিচু করে আছে, তাদের চোখেও পানি পড়তেছে। যখনই আমার কথা শেষ হলো তখনই নিধি বলা শুরু করলো, হৃদয়, আমি তো তোমার কাছে মাপ চাচ্ছি সবকিছুর জন্য, আর আমি তোমার সাথে যা করেছি তার শাস্তি আমাকে দিচ্ছ।
তবুও যদি তোমার ইচ্ছা হয় তাহলে তুমি আমাকে যা শাস্তি দিতে চাও দাও, আমি কিচ্ছু বলবো না। মাথা নত করে তোমার দেওয়ার শাস্তি মেনে নিব। নিধি, আমি তোমাকে উদ্দেশ্য করে বলি নাই কথাগুলো। আমি আসফিয়াকে শুধু বোঝাতে চাইছি, আসফিয়ার একটা মিথ্যার জন্য আমার জীবন থেকে কত কিছু হারিয়ে গেছে। দয়া করে এখন একটু চুপ থাকো। তখন আসফিয়া বলল, হৃদয়, আমি জানি আমি তোমার জীবন থেকে কত কিছু কেড়ে নিয়েছি, কিন্তু তার জন্য অনেক বড় শাস্তি পাচ্ছি এখন। তুমি সেদিন আমাকে বলেছিলে, তোমার মনে আছে কিনা জানি না, কিন্তু আমার ঠিক মনে আছে, আমার করা সেদিন মিথ্যা নাটকের জন্য একদিন তার প্রতিদান দিতে হবে। আজকে সেটা হলো, আজকে আমার শাস্তি হচ্ছে, অনেক বড় শাস্তি। সেটা হলো আমার ব্লাড ক্যান্সার। আসফিয়ার মুখে এমন একটা কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বিশ্বাস করতে পারছি না আসফিয়ার ব্লাড ক্যান্সার। তাই অসহায় দৃষ্টিতে তাকিয়ে আসফিয়াকে জিজ্ঞাসা করলাম, কি বলছো আসফিয়া তুমি এসব? কখন থেকে এটা? আজ থেকে 4 মাস আগে জানতে পারলাম। ডাক্তার বলেছে আমার হাতে মাত্র 6 মাস আছে এই পৃথিবীতে। তার মধ্যে 4 মাস কেটে গেছে, আর মাত্র 2 মাস আছে হাতে। চিকিৎসা করো নাই? ডাক্তার বলেছে সেটা এখন লাস্ট স্টেজ, তাই সবাই হাল ছেড়ে দিয়েছে। কিন্তু চেষ্টা তো করতে পারো। সেটা করলেও আর লাভ হবে না, আমার সময় খুব দ্রুত শেষ হয়ে যাবে। তাই আজকে আরশির সাহায্যে তোমার কাছে মাপ চাইতে এসেছি। এখন তুমি আমাকে ফিরিয়ে দিও না। মরার আগে অন্তত এটা ভেবে শান্তি পাবো যে তুমি আমাকে মাপ করে দিয়েছো। এখন আমি কি করব ভাবতে পারছি না। আমি চাইছি যাতে আসফিয়ার শাস্তি হোক, কিন্তু এটা কখনো চাইনি যে আসফিয়া একেবারে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাক। এসব মনে মনে ভাবতেছি এমন সময় আরশি আমার কাঁধে হাত রেখে বলল, অনেক হয়েছে, এখন এসব কিছু বাদ দে না। মানুষ ভুল করে, যেমনটা নিধি আর আসপিয়া দুজনে একসাথে করেছে। আসপিয়া নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য করেছে, আর নিধি তার ভালোবাসা মানুষের ভাগ কাউকে দিতে পারবে না, তাই আসপিয়ার কথাটা শুনে ভুল করলো। আর তার জন্য একজনকে তুই নিজের হাতে দিনের পর দিন শাস্তি দিচ্ছিস। একজনের এমন শাস্তি হয়েছে যে কিছুদিনের ভিতর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। তাই ওদেরকে মাফ করে দে, আর তুই নিধির সাথে নতুন করে জীবনটা শুরু কর। ঠিক আছে, তোরা যখন বলছিস তখন আমি আসফিয়াকে মাফ করে দিলাম, কিন্তু যদি তোরা মাফ করিস তোরা আমার সব, তাই তোরা মাফ করলেও আমি করব। আমরা সবাই দুজনকে মাফ করেছি। হাজার হলো একে কলেজ ছাত্র আর বন্ধু, তাই আমরা ওদের ভুলগুলো মাফ করে দিয়ে ওদের আরেকটা বার সুযোগ দিলাম। ঠিক আছে আসফিয়া, আমি তোমাকে মাফ করে দিলাম। আর যতদিন বেঁচে আছো ততদিন আল্লাহর কাছে সবকিছুর জন্য মাফ চেয়ে নাও, তাইলে নিশ্চয়ই তিনি তোমাকে মাফ করে দিবে। আর একটা কথা মাথায় রেখো, জোর করে সবকিছু পাওয়া যায়, কিন্তু কারো মন আর ভালোবাসা সেটা কখনোই পাওয়া যায় না। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব জানি না, শুধু এইটুকু বলবো, তুমি যেন আমার মতো আর কোনো আসফিয়ার ষড়যন্ত্রে না পড়ো। এসব কথা এখন থাক আসফিয়া, এখানে যখন এসেছো তখন সবার সাথে হাসি খুশি ভাবে আড্ডা দাও, তাইলে ভালো লাগবে। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা তোরা সবাই থাক, আমার এখন বাসায় যেতে হবে, কাজ আছে। দাঁড়া হৃদয়, একটা কথা জানতে খুব ইচ্ছে করছে আমার। কি? তোরা আবার কি কথা জানতে ইচ্ছে করতেছে? আসফিয়াকে মাফ করে দিলে ভালো কথা, কিন্তু নিধিকে মাফ করলে না কেন? সেটা তো আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমি ভাবনা চিন্তা করে কয়েকদিন পরে জানাবো। এখানে ভাবার কি আছে? নিধি আয়মানকে বলল, হাইমান, হৃদয়কে জোর করিস না। ওর যখন ইচ্ছা হবে তখন জানাবে, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমাকে যেন সবকিছুর জন্য মাফ করে দেয়, এইটাই চাই, আর কিছু না। আমি জানি দোস্ত, এতদিন তোর উপর অনেক দখল গেছে, কষ্ট পাইছিস, কিন্তু সরি রে, আমরা তোর জন্য কিছুই করতে পারলাম না। আরে দোস্ত, তোদের কিছু করার জন্য উপায়টা তো আমি নিজেই রাখিনি, তাইলে সুযোগ পাবিটা কোথায়? কিন্তু আরশের একটা বিহেভ খুব কষ্ট পেলাম রে, সেটা কখনো আমি আরশের কাছ থেকে আশা করিনি। আমি জানি হৃদয় তুই কি কারণে কষ্ট পাইছিস। সেটা হচ্ছে সেদিন যখন আমাদের সাথে দেখা করতে আসলি, তখন তুই সবার সাথে হাসি মুখে কথা বলে যাচ্ছিলি, আমাদের কাউকে বুঝতে দিস নাই যে তুই কষ্টে আছিস। আমরা কি তোর বন্ধু না? আমাদের কি একটাবার তোর কষ্টের কথা শেয়ার করতে পারতিস না? সেটা না করে তুই আমাদের সাথে এমন ভাবে কথা বলেছিস যেন পৃথিবীর সুখী মানুষ তুই। সেদিন নিধি না বলে হয়তো আমি তোর সম্বন্ধে কিছুই জানতে পারতাম না, আর বাকিরা তো তোরা নিধির মতে ঘটে যাও কিছুই জানতো না। তাই আমি সেদিন রাগ করে কথা বলি নাই। এটা নিয়ে তুই আর কষ্ট পাস না দোস্ত। তার মানে তোরা সবাই আগে থেকেই জানতিস এসব? হ্যাঁ জানতাম, তাই তো তোকে আজকে এখানে
জরুরি কল দিয়ে ডেকে নিয়ে আসলাম। একটা কথা বলবো, রাখবি? তোর জন্য আমরা সব করতে পারবো, শুধু তুই একবার বলে দেখ। তুই বললে তোর জন্য আমরা আমাদের কলিজাটাও দিতে পারবো। সেটা দরকার নাই, শুধু তোরা সবাই আমাকে একটাবার শক্ত করে জড়িয়ে ধরবি। আমার বলতে দেরি, কিন্তু হারামি সবগুলা জড়িয়ে ধরতে দেরি করে নাই। সারা সবাই জড়িয়ে ধরেছে, ভালো কথা, তাই বলে যেদিকে পারছে সেদিকে মেরে যাচ্ছে। আর বলে জড়িয়ে ধরার জন্য পারমিশন লাগে নাকি? তারপর আর কি, সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম, ঘোরাফেরা করলাম। সারাটা দিন সবাই মিলে অনেক মজা করলাম। সবচেয়ে বেশি খুশি হতে দেখেছি নিধি আর আসফিয়াকে। আসফিয়াকে হাসি মুখে দেখে খুব ভালো লাগলো। বেচারা আর কয়েকদিন পরেই চলে যাবে না ফেরার দেশে, সেটা ভেবে অনেক খারাপ লাগলো। আর নিধি তো আমার পাশে থেকে এক মুহূর্তের জন্য দূরে যায়নি, আমি সেটা খেয়াল করলাম, কিছুই বলিনি। সারাটা দিন সবার সাথে কাটিয়ে বিকালে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কিচেনে গেলাম, আর গিয়ে দেখি মা সবার জন্য কফি বানাচ্ছে। তাই পিছন থেকে মাকে জড়িয়ে ধরে বললাম, মা কি করতেছো? ও, তুই সারাদিন কোথায় ছিলি বাবা? শুনলাম অফিসেও নাকি যাস নাই আজকে। মায়ের কথা শুনে একটু চমকে উঠলাম। মা কিভাবে জানলো যে আমি অফিসে যাইনি? তাই মাকে জিজ্ঞেস করলাম, আমি অফিসে যাই নাই সেটা তুমি জানলে কি করে? সেটা কি এমনি এমনি জানতে পারলাম? সকাল 10টার দিকে নীলা নামের একটা মেয়ে এসে তোর খোঁজ করছিল। তখন আমি বললাম যে তুই অফিসে গেছিস। তখন মেয়েটা আবার বলল যে তুই নাকি অফিসে যাস নাই, আর মেয়েটা নাকি তোর সাথে একই অফিসে কাজ করে। তা বাবা, অফিসে না গিয়ে সারাদিন কোথায় গিয়েছিলি? নীলা এসেছে মানে? নীলা আমার বাসার ঠিকানা জানলো কি করে? নীলা তো আগে কখনো আমাদের বাসায় আসেনি, তাহলে কিভাবে জানলো? কিন্তু হঠাৎ নীলার আমাদের বাসায় আসার খোঁজ, বাসার কারণ কি? না কিছু তো মাথায় ঢুকছে না। তারপর মাকে বললাম, আসলে মা, আজকে আইমানদের সাথে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তাই যাইনি। ও আচ্ছা আচ্ছা, যা তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। না মা, আমি খাবো না, আমি বাইরে খেয়ে এসেছি। তাহলে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট কর। ওকে। তারপর মায়ের কথা মতো রুমে গিয়ে শুয়ে পড়লাম। রাতে খাবার টেবিলে বাবা বলল, হৃদয়, তোর অফিস কেমন চলছে? জি আব্বু, ভালোই চলে। হৃদয়, আমি আর তোর মা মিলে একটা সিদ্ধান্ত নিছি, সেটা তোকে অনেক দিন ধরে জানাবো বলে জানানোই হয়নি। কি সিদ্ধান্ত বাবা? দেখ বাবা, তুই এখন ভালো চাকরি করছিস, তাছাড়া তোর বিয়ের এখন যথেষ্ট বয়স হয়েছে। তোর মাও আর কয়দিন একা সংসার চালাবে, তাই আমি আর তোর মা মিলে সিদ্ধান্ত নিলাম আমরা খুব তাড়াতাড়ি তোর বিয়ের ব্যবস্থা করব। বাবার কথাটা শোনা মাত্র গলায় ভাত আটকে গেল, তাই তাড়াতাড়ি করে পানি খেয়ে নিলাম। তারপর বাবাকে বললাম, বাবা তোমার মাথা ঠিক আছে? কি বলছো এসব তুমি? আমার এখনো বিয়ে করতে অনেক দেরি আছে, আমি এখন বিয়ে করতে পারবো না। কেন? এখন বিয়ে করলে তোর সমস্যা কোথায়? আর তাছাড়া পাত্রী আমাদের ঠিক করা আছে, শুধু তুই রাজি হলে সবকিছু ফাইনাল করে আসবো। মা বাবা এত কিছু ঠিক করে রাখছে, অথচ আমি নিজেই জানি না। পাত্রী ঠিক করা আছে, তোমরা আমাকে না জানিয়ে এত দূর চলে গেছো। তা পাত্রীটা কি শুনি? সেটা আর কেউ না, নীলাকে তোর বউ করার সিদ্ধান্ত নিলাম। তাছাড়া মেয়েটাকে আমাদের অনেক পছন্দ হয়েছে। মায়ের কথা শোনা মাত্র আকাশ ভেঙে পড়লো। তার মানে নীলাকে বউ করা আনার জন্য উঠে পড়ে লেগছে। না, এটা আমি কখনোই করতে পারবো না, কারণ আমি নিধিকে ভালোবাসি। আর যদি নিধি জানতে পারে যে নীলার সাথে আমার বিয়ে হবে, তাহলে নিধি নিজেকে শেষ করে দেবে। এসব মনে মনে চিন্তা করতেছিলাম। তারপর মা আবার যা বলল তা শুনে আমার প্রায় মরে যাওয়ার অবস্থা। আমি নীলার থেকে ওর বাসার ঠিকানা নিয়েছি। আমি আর তোর বাবা মিলে ঠিক করেছি কয়েকদিন পর নীলার বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দিব। আমি নীলাকে কখনো বিয়ে করতে পারবো না। কেন পারবি না? নীলাকে বিয়ে করতে তোর সমস্যা কোথায়? দেখো মা, নীলা শুধু আমার একজন ভালো বন্ধু, এর চেয়ে বেশি কিছু আমি নীলাকে ভাবতে পারি না। আর বউ হিসাবে তো একদমই না। তুই নীলাকে বউ হিসাবে মানিস আর না মানিস, নীলাকে যখন আমার তোর বাবার পছন্দ হয়েছে তখনই নীলার সাথে তোর হবে, এটাই ফাইনাল। মা, তুমি ভালো করে জানো আমি নিধিকে ভালোবাসি, আর নিধিও আমাকে ভালোবাসে। আর তোমাদের নিধিকে ভালো লাগে, তাইলে আজকে যখন নীলা আমাকে খোঁজ করতে বাসায় আসছে, তখন তুমি নীলাকে নিয়ে কেন উঠে পড়ে লেগেছো? আমি জানি তোরা দুজন দুজনকে ভালোবাসিস, কিন্তু সেটা আগে, এখন না।
আর যে তোকে বিশ্বাস করে না তাকে আমি তোর বউ হিসেবে মানতে পারবো না। আর এখন নিধির সাথে তোর কোনো সম্পর্ক নাই, তাই নীলাকে আমি তোর বউ করে বাসায় নিয়ে আসবো। মা তুমি ভালো জানো আমার নিধিশা। মা থামিয়ে দিয়ে বলল, ভুল ঠিক বিচার করার সময় আমার নাই। নীলাকে তোর বউ করে আনবো এই বাসায়, এটাই আমার শেষ কথা। তুমিও শুনে রাখো, নিধিকে ছাড়া আমি অন্য কাউকে বউ হিসেবে মানতে পারবো না। যদি তুই আমার সিদ্ধান্তে রাজি না হোস তাহলে আমার মরা মুখ দেখবি। এখন তুই বল কোনটা চাস? মায়ের কথা শুনে চোখ থেকে জল চলে আসলো। হঠাৎ মায়ের পরিবর্তন দেখে আমি অবাক, কারণ মা কখনো আমাকে কোনো সিদ্ধান্তের উপর জোর করেনি। তাইলে আজকে এমন করছে কেন? আমি শুধু চুপ করে আছি দেখে মা আবার আমাকে প্রশ্ন করলো, কি হলো বল, তোর সিদ্ধান্ত কি? তার মানে তুই আমার সিদ্ধান্তে রাজি না? ওকে, তোর যখন আমার মরা মুখ দেখার ইচ্ছে তখন সেটাই করব। এটা বলে মা রান্নাঘরের দিকে যাচ্ছিল। বুঝতে পারছি মা আমাকে ব্ল্যাকমেল করছে, কিন্তু আমি বেঁচে থাকতে মায়ের মরা মুখ কখনো দেখতে পারবো না, আর নিধিকে ছাড়াও থাকতে পারবো না। আমার হাতে এখন কোনো উপায় নাই, একটা মাত্র উপায়, সেটা হচ্ছে নীলার সাথে কথা বলতে হবে। এখন মাকে কোনো রকম বোঝা দিয়ে শান্ত করতে হবে। যখনই মা রান্নাঘরের দিকে পা বাড়াবে তখনই মায়ের হাতে ধরে বললাম, মা তোমার আজকে কি হলো যার জন্য তুমি আমার সাথে এরকম করতেছো? আমার কথাটা একটাবার শোনো। হৃদয়, আমার হাত ছাড়। তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই যদি রাজি থাকলে বল, না হলে আমার কাজ আমাকে করতে দে। মা আমাকে কয়েকদিন সময় দাও, তারপর আমি তোমাকে জানাবো। ঠিক আছে, পরশু তুই আমাকে জানাবি। ঠিক আছে, তাই হবে। তারপর চোখের জল মুছে সেখান থেকে রুমে চলে আসি আর ভাবি, মা এমনটা কেন করতেছে? যখনই আমি নিধিকে মাফ করে দিয়ে আপন করতে যাচ্ছি ঠিক তখনই এই ঝড়টা আসলো। না, আমাকে নীলার সাথে কথা বলে এসব আটকাতে হবে। তারপর এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে অফিসে চলে আসলাম। আমি অফিসে আসার কিছুক্ষণ পরে নীলার আগমন। নীলাকে দেখা মাত্র নীলার ডেস্কে চলে গেলাম। নীলা আমাকে দেখে বলা শুরু করলো, আরে হৃদয়, কেমন আছো? নীলা আমি একদমই ভালো নাই। কেন, কি হয়েছে? তা হঠাৎ আজকে আমার ডেস্কে নিজেই আসলে, কিছু বলবে নাকি? হ্যাঁ, অনেক কিছু বলবো। তার আগে আমার সাথে একটু ক্যান্টিনে চলো, সেখানে বসে কথা বলবো। হ্যাঁ চলো। তারপর দুজনে ক্যান্টিনে চলে আসলাম। একটা টেবিলে গিয়ে বসে পড়লাম। বসার পর আমি নীলাকে বললাম, নীলা তুমি কালকে আমাকে খোঁজ করতে আমার বাসায় গেছো তাই না? হ্যাঁ গিয়েছিলাম। আসলে তুমি কালকে অফিসে আসো নাই, তাই আমি মনে করেছিলাম তোমার শরীর খারাপ, তাই তোমার বাসায় গেছি। কেন, সমস্যা হয়েছে নাকি? অনেক বড় সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? তোমার মা বাবা কিছু মনে করলো নাকি আমি তোমার বাসায় যাওয়াতে? আরে সেটা না। তাহলে? আরে মা বাবা তোমাকে দেখার পর থেকে পাগল হয়ে গেছে, তোমাকে নাকি ওদের নাকি অনেক পছন্দ হয়েছে। তো কি হয়েছে? তো কি হয়েছে মানে কি তুমি বুঝতে পারছো? এখানে না বোঝার কি? তুমি এটা বলতে চাইছো যে তোমার মা বাবা আমাকে দেখার পরে আমাকে তাদের পছন্দ হয়েছে, তার জন্য তুমি চিন্তা করছো যে তোমার মা বাবা আমাকে আবার তোমার বউ করে নিয়ে যায়, এটাই তো? আরে পাগল, এটা তো এমনিই প্রশংসা করলো, এসব কিছু না। না নীলা, মা বাবা তোমাকে সত্যি আমার সাথে বিয়ে দেওয়ার জন্য পড়ে লেগেছে। এমনকি তোমার বাসায় যাবে কয়েকদিন পর তোমার বাবার সাথে বিয়ের কথা বলতে, এজন্য তোমার থেকে তোমার বাসার ঠিকানা নিছে। কি বলছো এসব তুমি? তুমি তো নিধিকে ভালোবাসো, তাহলে আমাকে কেন বিয়ে করবে? আর তুমি তোমার ফ্যামিলির সবাইকে বলো যে নিধিকে তুমি ভালোবাসো। আমার ফ্যামিলি সবাই জানে যে নিধিকে আমি ভালোবাসি, কিন্তু যেদিন থেকে নিধির সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায় সেদিন থেকে মা নিধির উপরে রাগ করে আছে। এখন আমি মাকে কোনো রকম বোঝাতে পারছি না যে নিধি আর আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে। প্লিজ তুমি একটু দেখো ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আন্টিকে বোঝাবো, তোমার আর নিধির ব্যাপারটা খুলে বলবো। নীলা, আমি তোমাকে একজন ভালো বন্ধু মনে করি, এর চেয়ে বেশি কিছু না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমাকে আমি জীবন সঙ্গী হিসেবে মানতে পারবো না, কারণ আমি নিধিকে অনেক ভালোবাসি। হ্যাঁ আমি জানি, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। হ্যাঁ ধন্যবাদ। ওয়েলকাম। তুমি কি নিধি ম্যামকে মাফ করে দিছো? হ্যাঁ, বাট নিধি জানে না। নিধি ম্যামকে বলো না? না। কেন? আসলে আমি কালকে অফিসে আসে নাই, আমার বন্ধুরা দেখা করতে বললো, তাই আর সেখানে নিধিও ছিল আর আসফিয়া ছিল। তারপর গতকালকে ঘটে যাওয়া সবকিছু নীলাকে খুলে বললাম।
বন্ধুদের কথা মতো আমি বাসার পথে নিধিকে মাফ করার ব্যাপারটা নিয়ে ভাবলাম। নিধিকে তো অনেক কষ্ট দিলাম, আর নিধি তো ভুল করে এগুলা করেছে আমার সাথে, আর নিধির জায়গায় অন্য কেউ হলেও ঠিক একই কাজটাই করতো। তাই মনে মনে ভাবলাম অনেক হয়েছে, এবার নিধিকে মাফ করে দেওয়া উচিত আমার। যদিও আমি নিধির কাছ থেকে কয়েকদিন সময় নিলাম, তবুও আগে থেকে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম নিধিকে মাফ করে দিব। এগুলা চিন্তা করতে করতে বাসায় চলে আসি, কিন্তু রাতে খাবার টেবিলে মা যা শুরু করলো সেটা নিয়ে চিন্তা করতে করতে রাতে ঘুমাতেই পারিনি। বিশেষ করে নিধির জন্য। নিধি যদি এটা জানে যে তোমার সাথে আমার বিয়ের কথা চলছে, তাহলে নিধি নিজেকে শেষ করে দিবে। হৃদয়, তুমি শুধু শুধু টেনশন করছো। এসব কিচ্ছু হবে না। নিধি ম্যামের সাথে তোমার বিয়ে হবে, আর তোমার এখন নিধি ম্যামকে বলা উচিত যে তুমি ওনাকে সবকিছুর জন্য মাফ করে দিচ্ছ। তাহলে নিধি ম্যাম অনেক খুশি হবে। না, এখন নিধিকে বলবো না। এসব এখন বললে নিধি আবার কোনো কিছু আবদার করে বসে থাকবে। এখন অনেক চিন্তায় আছি, তাই এসব এখন ভালো লাগছে না। কালকে জানাবো। ঠিক আছে, তোমার ইচ্ছে। কালকে নিধিকেও মাফ করে দিচ্ছি এটা বলবো, আর তোমাকেও বাসায় নিয়ে যাব। মায়ের সাথে কথা বলবে তুমি, ওকে? ঠিক আছে। আচ্ছা, তুমি থাকো, আমি একটু নিধির সাথে দেখা করে আসি। নিধিকে আজকে দেখতে মন চাচ্ছে অনেক। ওকে। তারপর আমি সেখান থেকে অফিসে চলে আসলাম। অন্যদিকে নীলা ভাবতে লাগলো, হৃদয়, আমি যে চাই তোমাকে জীবন সঙ্গী হিসেবে পেতে, কিন্তু আমি অন্য একজনের ভালোবাসা কেড়ে নিতে পারবো না। নিজের সুখের জন্য তোমার দুজনে সুখ কেড়ে নিতে পারবো না। তুমি সব সময় ভালো থাকো, এটাই চাই, আর কিছু না। নীলার চোখের কোণে জমে থাকা জল মুছে সেখান থেকে চলে আসে। এদিকে আমি এসে সোজা নিধির কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে নিধিকে বললাম, আসতে পারি? হৃদয়, তুমি এসেছো? দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। ভিতরে ঢোকার পর, কেমন আছো? সকালে নাস্তা করছো তো? ভালো, হ্যাঁ নাস্তা করেছি। মিথ্যা বললাম, কারণ নিধি খাওয়ানোর জন্য জোর করবে তাই। এ কি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে, বসো। নিধি আমার একটা হাত জড়িয়ে নিয়ে গিয়ে সোফায় বসলো। সোফায় বসে কালকের মায়ের বলা কথাটা নিয়ে চিন্তায় মগ্ন হয়ে পড়ি। আমাকে চিন্তিত হয়ে থাকতে দেখে নিধি বলা শুরু করলো, হৃদয়, কি হলো তোমার? এভাবে কি চিন্তা করছো? হ্যাঁ, না কিছু না। দেখো তো আজকে আমাকে এই কালো শাড়িতে কেমন লাগছে। এতক্ষণ তো নিধির দিকে ভালো করে খেয়াল করিনি। আসলে সত্যি নিধি আজকে আমার পছন্দের কালো শাড়ি পরে এসেছে। কালো শাড়িতে নিধিকে অসম্ভব সুন্দর লাগছে। নিধির গায়ের ফর্সা রঙে নিধির সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেল। নিধির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। ভাবনার বিচ্ছেদ ঘটলো নিধির কথায়। এইভাবে হা করে তাকিয়ে কি দেখো? কিছু না। নিধির কথা শুনে একটু নড়ে চড়ে বসলাম। ও আচ্ছা, বললে না তো আমাকে কেমন লাগছে? ভালো। শুধু কি ভালো, আর কিছু না? বললাম তো ভালো লাগছে, আর কি বলবে? আচ্ছা ঠিক আছে। হৃদয়, তুমি কি এখানে আমাকে আর মাফ করবে না? তোমাকে তো বললাম কয়েকদিন পর জানাবো, তাইলে আবার জিজ্ঞেস করছো কেন? সরি, মনে ছিল না, বাট তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, আমার কোনো আপত্তি নেই। আবারও মুখটা গোমড়া করে ফেললো নিধি। মেয়েদের এই একটা কথাই সমস্যা, কোনো কিছু বলে মুখ কালো করে ফেলে। এটা ওদের ইমোশনাল ব্ল্যাকমেল। তাই নিধিকে বললাম হয়েছে, আর মন খারাপ করে থাকতে হবে না। কালকে সকালে অফিসে এসে তোমাকে জানাবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। এখন আমি আসি। আর একটু থাকো, গল্প করি। নিধি, আচ্ছা ঠিক আছে, কিন্তু দুপুরে আমি, তুমি, নীলা একসাথে লাঞ্চ করব, ওকে? তখন দেখা যাবে। পরে সেখান থেকে এসে কাজ করতে লাগলাম। দুপুরে নিধির জোরাজোরিতে তিনজন একসাথে খাবার খেলাম। আমি নিধির সাথে একটু ভালো ব্যবহার করছি, তাতে নিধি অনেক খুশি। অফিস শেষ করে যখন বাসায় ফিরছি, তখন সিমি রাস্তায় এসে এমন বিহেভ করবে সেটা আমি ভাবিনি। হৃদয়, তুমি আমাকে ইগনোর করছো কেন? সিমির মুখ থেকে ইগনোর কথাটা শুনে একটু চমকে উঠলাম। পরে সিমিকে বললাম, আমি আবার তোমাকে ইগনোর করলাম কখন? তুমি কি বোঝাতে চাইছো সিমি? দেখো হৃদয়, আমি কথা ঘুরিয়ে পেঁচে বলতে চাই না। যেটা বলতে চাইছি যেটা সরাসরি বলে দিচ্ছি। বলো, তাইলে আমিও শুনতে চাই। হৃদয়, আমি তোমাকে ভালোবাসি। সেটা আজকে নয়, যেদিন তোমাকে প্রথম দেখলাম। আমি তোমাকে অনেক আগেই বলতে চাইছিলাম, কিন্তু কখনো বলার সাহস হয়ে ওঠেনি। কিন্তু গত কয়েকদিন ধরে দেখছি তুমি আমার সাথে আগের মতো কথা বলো না, ঘুরতেও যাও না, সবসময় আমাকে এড়িয়ে চলো। তাই আজকে আমি বলে দিলাম, প্লিজ হৃদয়, আমাকে আপন করে তোমার বুকের মাঝে জড়িয়ে নাও প্লিজ। সিমির কথা শুনে আমি 2 কদম পিছিয়ে গেলাম। এই মেয়ে এগুলা কি বলে? আমি ঠিকই অনুমান করছি যে সিমি আমার উপর দুর্বল, কিন্তু সিমির মনে এসব চলছে সেটা কখনো ভাবিনি। সিমিকে বললাম, কি বলছো সিমি এগুলা? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমাকে পাবার জন্য আমি পাগল হয়ে গেছি। তোমাকে হারানোর ভয়ে আমি পাগল হয়ে যাচ্ছি দিন দিন।
নিধি ম্যাম তোমার উপর সবসময় অধিকার দেখায়, তখন আমার নিধি ম্যামের উপর অনেক রাগ হয়, কারণ আমি তোমাকে হারানো ভয়ে সবসময় থাকি। জানি না নিধি ম্যাডাম যদি তোমার সাথে উল্টোপাল্টা কিছু করে ফেলে, তাই আমি তোমাকে বলে দিলাম আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। চলো আমরা বিয়ে করে ফেলি, তাহলে নিধি ম্যাডাম তোমার উপর আর অধিকার দেখাতে পারবে না। আমাকে গ্রহণ করো প্লিজ হৃদয়। তুমি ভুল জানো, আমি তোমাকে ভালোবাসতে যাব কেন? আর নিধি আমার উপর অধিকার দেখালে তোমার কি? আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি জানো আমার সম্পর্কে? আমার জিএফ আছে না নাই এগুলা কিছু জানো? না জানো না। হৃদয়, তোমার সম্পর্কে আমার কিছু জানা লাগবে না। আমি তোমার সম্পর্কে যতটুকু জানি তাতেই আমি তোমাকে ভালোবাসি। আমার আর কিছু দরকার নাই, শুধু তোমাকে দরকার। আর আমার জানা মতে তোমার কোনো গপ নেই, তাই বলছি আমাকে গ্রহণ করে নাও। আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না। আমি তোমার বন্ধুর চেয়ে বেশি কিছুই ভাবি না। এই তোর আমাকে ভালোবাসতে সমস্যা কোথায় বল? কলার যখন ধরলো তখন মাথায় সেই লেভেলের রাগ উঠে যায়। ইচ্ছে করছিল চর মেরে দাঁত সব ফেলে দিই। পরক্ষণে মাথা ঠান্ডা করে সিমিকে বললাম, সমস্যা একটাই, সেটা হচ্ছে আমি একজনকে ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে। আমি একজনকে ভালোবাসি কথাটা শুনে সিমি আমার কলার ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে বলল, কি বলছো এসব তুমি? গপ মানে? কে তোমার গপ? আমি নিজে তার সাথে কথা বলবো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নিধি আমার উপরে কোনো অধিকার দেখায় জানো? কারণ নিধি হচ্ছে আমার জিএফ। এবার সিমি একটা বড় ধরনের শখ খেলো। সিমি ভাবতে পারে নাই নিধি আমার জিএফ। নিধি ম্যাডাম তোমার গপ মানে? কবে থাকতে? নিধি আমার জিএফ আর নিধির সাথে আমার রিলেশনের বয়স প্রায় 3 বছর। মাঝখানে একটা মেয়ের কারণে নিধির সাথে ভুল বোঝাবুঝির কারণে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। নিধির সাথে আমার রিলেশন শুরু কলেজ লাইফ থেকে। নিধি আমাকে ভুল বুঝে আমাকে কষ্ট দিত। পরে যখন নিধি ভুলটা বুঝতে পারে তখন নিধিকে আমি কষ্ট দেওয়া শুরু করি। তাই নিধিকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার সাথে চলাফেরা করতাম, আর তুমি শেষে কিনা আমাকে ভালোবেসে ফেললে। তার মানে নিধি ম্যামই তোমার সেই ভালোবাসার মানুষ, তাই তো? হ্যাঁ, নিধি আমার ভালোবাসার মানুষ। তুমি আমাকে ভুলে যাও, সেটা কখনো সম্ভব না। কিন্তু আমি তোমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবো না। দোয়া করি তোমরা সুখী হও, ভালো থেকো। সিমি এটা বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে কান্না করতে করতে চলে গেল। পিছন থেকে অনেকবার ডাকছি কিন্তু সিমি একটা বারও দাঁড়ায়নি। আমি আর সিমিকে ফলো করিনি, এমন মাথায় টেনশন ঘুরপাক খাচ্ছে। সেখানে আবার সিমিকে সব বলে গেল। তোর শালা মাথায় কাজ করছে না। মাথায় এক বস্তা চিন্তা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় সোজা রুমে গিয়ে শুয়ে পড়লাম। মা অবশ্যই খাওয়ার জন্য ডাকলো, কিন্তু আমি সরাসরি না বলে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে যা হলো তা আমার জীবনের এক কদম ঘুরিয়ে দিল। কারণ পরদিন নীলাকে বাসায় এনে যা হলো, পরের দিন সকালবেলা উঠে নাস্তা করে অফিসে এসে নীলার জন্য অপেক্ষা করতে লাগলাম। নিধি তখনও আসেনি। কিছুক্ষণ অফিসে অপেক্ষা করার পর নীলার আগমন। নীলাকে দেখা মাত্র দৌড়ে নীলার কাছে গেলাম। তারপর বললাম, নীলা তোমার এতক্ষণে লাগলো কেন অফিসে আসতে? সরি গো, আসলে আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আসতে দেরি হলো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন চলো, আমাদের যেতে হবে। কোথায় যেতে হবে? কেন, কালকে না বললাম আমার বাসায় গিয়ে আমার মায়ের সাথে কথা বলে বোঝাতে হবে ব্যাপারটা? ও হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা এত তাড়াতাড়ি গিয়ে কি হবে? নিধি ম্যামকে বলেছো কথাটা? না, নিধিকে নিয়ে যাব না। পরে যদি আবার মা রাজি না হয় তাইলে আবার নিধি ওইখানে কিছু একটা করে ফেলবে। তার চেয়ে বরং আমরা দুজনে এসে নিধিকে পরে জানাবো। ঠিক আছে, তা আমাদের কি এখনই বের হতে হবে? হ্যাঁ, এখনই যাব, প্লিজ চলো। আচ্ছা চলো। পরে দুজনে বের হয়ে গেলাম আমার বাসার উদ্দেশ্যে। বাসায় দরজায় টোকা দিলাম। টোকা দেওয়ার সাথে সাথে মা এসে দরজা খুলে দিল। দরকার খোলার পর মা আমাদের দুজনকে একসাথে দেখে অবাক চোখে আমাদের দিকে একবার তাকিয়ে মুচকি হাসি দিয়ে নীলাকে বলল, কি রে মা, কেমন আছিস? আসতে কোনো সমস্যা হয়নি তো? না আন্টি, কোনো সমস্যা হয়নি। তা বাহিরে দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে আসবি? হ্যাঁ আসতেছি। তারপর ভিতরে ঢুকে মা নীলাকে নিয়ে সোফায় গিয়ে বসালো। নীলামা, আজকে হঠাৎ কি মনে করে আমার বাসায় চলে আসলি? আসলে আন্টি, হৃদয় আমাকে নিয়ে এসেছে। তাছাড়া আপনার সাথে আমার কিছু কথা আছে, সেজন্যই আসলাম। নীলা, তুমি মার সাথে কথা বলো, আমি রুমে যাচ্ছি। বলার পর আর সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসলাম। রুমে এসে এদিক সেদিক হাঁটা শুরু করলাম আর চিন্তা করতেছি নীলা কি মাকে বোঝাতে পারবে। না জানি কপালে কি আছে। সব শুনেও যদি মা রাজি না হয় তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এইভাবে কিছুক্ষণ হাঁটার পর নিচ থেকে মায়ের ডাক আসলো। মায়ের ডাক শোনা মাত্র ভয় ভয় রুম থেকে বের হয়ে মায়ের সামনে গেলাম।
নীলার দিকে তাকিয়ে দেখি মুখ কালো করে আছে, তার মানে কি মাকে রাজি করাতে পারে নাই নীলা। তারপর মাকে বললাম, মা আমাকে ডেকেছো? মা বসা থেকে উঠে আমার সামনে এসে একটা গালে একটা চর বসিয়ে দিল। চর খাওয়ার পর মায়ের দিকে তাকিয়ে রইলাম আর ভাবতে লাগলাম এখানে চর মারার কারণটা কি। পরে মা আমাকে অবাক করে দিয়ে বলল, হারামজাদা, তুই কখনো মানুষ হবি না? দিন দিন তোর বুদ্ধি হাঁটুর নিচে নেমে যাচ্ছে। মায়ের কথার কোনো মানে বুঝলাম না, তাই মাকে জিজ্ঞেস করলাম, আমি আবার কি করলাম? কি করিস নাই তাই বল। তুই যখন নিধির সাথে আবার যোগাযোগ রাখছিস তখন আমাকে বললে কি হতো যে নিধির সাথে তোর সবকিছু সমাধান করে আবার নতুন করে সম্পর্ক শুরু করছিস? কি মানে করছিস? কালকে যখন আমি তোকে নীলার কথা বললাম তোকে, তখন নিধির কথা বললে কি হতো? আমি তোমাকে কালকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনার চেষ্টাও করো নাই। মানলাম আমি না হয় তখন রাগের মাথায় শোনার চেষ্টা করিনি, পরে আমাকে বুঝাতে পারতিস। সরি মা, ভুল হয়ে গেছে। গাধা কোথাকার, নীলাকে দিয়ে না বলালে পারতিস। মেয়েটা কি মনে করবে এখন? আর নিধি অফিসে তুই চাকরি করিস, এটা আমাদের বললি না কেন? তাদের বলে নাই। হয়েছে, থাক, আর বলতে হবে না। নিধি কোথায় এখন? আর নিধিকে নিয়ে আসলি না কেন? মা, নিধি তখন অফিসে আসে নাই, তাই নিয়ে আসতে পারি নাই। ঠিক আছে, পরে একদিন নিয়ে আসিস। অনেক দিন হলো মেয়েটাকে দেখি না। আর তুই দাঁড়িয়ে না থেকে অফিসে যা। নীলামা, পরে আবার আসিও। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আজ তাহলে যাই আন্টি। হ্যাঁ মা, সাবধানে যাস। তারপর মাকে বিদায় দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আর আমি তো সেই লেভেলের খুশি, কারণ মা নিধিকে মেনে নিয়েছে। খুশিতে ইচ্ছে করছে গায়ে থেকে কাপড় খুলে ওড়াধরা ডান্স দেই, কিন্তু পাবলিক প্লেস করা ঠিক হবে না, পরে একসময় করা যাইব। নীলার দিকে তাকিয়ে দেখি চুপচাপ মন খারাপ করে আমার পাশে হাঁটতেছে। তাই নীলাকে বললাম, নীলা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তুমি না আসলে হয়তো মাকে আমার বুকে মাথা রাখতে পেরে খুশিতে চোখের পানি আটকাতে পারিনি। কি অদ্ভুত নিয়তির খেলা, কেউ ভালোবাসার জন্য আরেকজনের ভালোবাসাকে কেড়ে নিতে চায়, আর কেউ নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে নিজে কষ্ট পায়। কিন্তু আমার যে কিচ্ছু করার নেই। সরি নীলা। পরে নীলাকে বললাম, আমি জানি নীলা তুমি আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসো, কিন্তু নিধিও আমাকে তোমার মতোই ভালোবাসে। এখন যদি আমি তোমাকে গ্রহণ করি তাইলে নিধি নিজেকে শেষ করে ফেলবে। তাই তুমি আমার বন্ধু হয়ে সারা জীবন থাকো, কি থাকবে না? হ্যাঁ, আমি তোমার ভালো বন্ধু হয়ে পাশে থাকবো সারাটা জীবন, কথা দিলাম। থ্যাংক ইউ। আচ্ছা এখন এসব কথা বাদ দাও, চলো আগে গিয়ে নিধিকে বলে আসি যে আমি নিধিকে নিয়ে বাসায় নিয়ে যেতে বলেছে। আর আজকে মাফ করে দিব, তাহলে নিধি খুশি হবে। এমনিতে নিধি হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। আমি চাইছিলাম নিধি ম্যামকে একটা সারপ্রাইজ দিতে। কি রকম? শোনো, আমি আর তুমি গিয়ে সোজা নিধি ম্যামকে বলবো যে তোমার আর আমার বাসা থেকে বিয়ে ঠিক করে ফেলছে। আগামী 7 দিনের পর আমার বিয়ে, আর আমরা আজকে বিয়ের শপিং করতে যাচ্ছি, তাই নিধি ম্যামকে সাথে নিয়ে যাব। আর তুমি তোমার সব বন্ধুদের একটা ভালো রেস্টুরেন্টে আসতে বলো, আর সেখানে নিধি ম্যামকে নিয়ে তুমি প্রপোজ করবে। আর নিধি ম্যামকে আমরা মিথ্যা বলে যেখানে নিয়ে গিয়ে সারপ্রাইজ দিব, তখন নিধি ম্যাম অনেক খুশি হবে। ধরতে পারো এটা আমাদের একটা প্ল্যান। কিন্তু নিধি যদি এটা শোনার পর খারাপ কিছু করার চেষ্টা করে তখন কি করব? আরে তখন তো আমরা থাকবো, তাই না? আর এইরকম কিচ্ছু হবে না, তুমি শুধু শুধু চিন্তা করছো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। কিন্তু নিধি যদি যেতে না চায়? তখন জোর করে নিয়ে যাব, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এখন আমি আরো কিছু কথা বলছি, সেগুলো মন দিয়ে শোনো। নীলা আরো কিছু কথা বললো, সেগুলো আমি মন দিয়ে শুনলাম। আমাকে কি কি করতে হবে নিধির সামনে গিয়ে সেগুলা বলে ভালো করে মাথায় ঢুকায় নিলাম। তারপর আমার সব বন্ধুদের কল দিয়ে সবকিছু খুলে বললাম, আমাদের করা প্ল্যান কথা। ভালো একটা রেস্টুরেন্টে আসতে বললাম, আর নিধিকে সারপ্রাইজ দিতে পারি সেটার ব্যবস্থা করতে বললাম। আরো বললাম আমরা ঘন্টাখানেকের ভিতরে সেখানে উপস্থিত হব, আর সবকিছু যেন ঠিক সময় রেডি হয়ে যায়। তারা সবাই আমার এক কথায় রাজি হয়ে যায়। পরে নীলাকে নিয়ে অফিসে এসে সোজা নীলা আর আমি নিধির কেবিনে চলে আসলাম। আমাদের দেখা মাত্র নিধি বসা থেকে দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্য করে বলল, হৃদয়, তোমরা দুজন কোথায় গেছো? আবির ভাই বলল তোমরা নাকি সকালে অফিসে এসে আবার দুজন কোথায় চলে গেছো। নিধির কথার উত্তরে নীলা বলল, আসলে ম্যাম আমরা দুজন একসাথে হৃদয়ের বাসায় গেছিলাম। কেন? কারণ আজকে আমাদের বিয়ের জন্য শপিং এ যাওয়ার কথা, তাই হৃদয়ের সাথে বাসায় গিয়ে শাশুড়ি মায়ের সাথে দেখা করে দোয়া নিয়ে আসলাম। তোমাদের বিয়ের শপিং করতে মানে? আর হৃদয়ের বাসায় তোমার শাশুড়ি আসলো কোথা থেকে? কিছুই তো বুঝতে পারছি না।
আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সব খুলে বলছি। আসলে হৃদয়ের সাথে আমার পারিবারিক বিয়ে ঠিক হয়েছে, আর আগামী 7 দিন পর আমাদের বিয়ে। তাই আজকে বিয়ের জন্য সবকিছু কেনাকাটা করতে যাচ্ছি। আর কি বললেন, হৃদয়ের বাসায় আমার শাশুড়ি কোথা থেকে আসলো? আরে, হৃদয়ের সাথে তো আমার বিয়ে হবে, তাহলে বিয়ের পর হৃদয়ের মা তো আমার শাশুড়ি হবে, তাই না? নীলার মুখে আমার বিয়ের কথা শুনে নিধির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিধি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। নীলার বলা কথাগুলো, নীলের সব কথা যেন নিধির মাথার উপর দিয়ে চলে গেল। কথাটা শোনা মাত্র নিধি আমাদের সামনে এসে বলল, নীলা কি বলছো এসব তুমি? হৃদয় কেন তোমাকে বিয়ে করতে যাবে? হৃদয় তো আমাকে ভালোবাসে, আর তুমিও সেটা ভালো করে জানো। তাহলে এটা কিভাবে সম্ভব? তুমি আমার সাথে মজা করছো, তাই না? আরে, আমি আপনার সাথে মজা করতে যাব কেন? আপনি তো আমার বন্ধু না যে আপনার সাথে মজা করব। আপনি আমার বস, তাই আপনাকে আমাদের বিয়ে শপিং করতে নিয়ে যেতে এসেছি। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমাদের সাথে গেলে বুঝতে পারবেন। এবার নিধি আমাদের দিকে তাকালো। তখন আমি দাঁড়িয়ে দুজনের কাহিনী দেখছি আর মাঝে মাঝে নিধির দিকে খেয়াল করছি। কথাটা শোনার পর নিধির রিয়াক্ট কেমন হচ্ছে। আমাদের বিয়ের কথা শুনে তো নিধি প্রায় কান্না করে দিল। এবার নিধি আমাকে প্রশ্ন করব, হৃদয়, নীলা যা বলছে তা কি সত্যি? কি বলবো বুঝতে পারছি না, চুপ করে আছি। কি হলো বলো, নীলা যা বলছে তা সত্যি? হ্যাঁ, আসলে মা বাবা নীলাকে আমাদের বাসায় দেখে পছন্দ করে ফেলে। পরে নীলার ফ্যামিলির সাথে কথা বলে পারিবারিক ভাবে আমাদের বিয়ে ঠিক করে। আগামী 16 তারিখ আমাদের বিয়ে। চুপ করো হৃদয়, আর মিথ্যা বলিও না। তোমরা দুজনে মিথ্যা বলছো। আসলে হৃদয়, তুমি আমাকে মাফ করতে পারো নাই এখনো, তাই না? তাই এগুলো বলে আমাকে কষ্ট দিতে চাচ্ছ, তাই না? তোমার যদি ইচ্ছা হয় আমাকে মারো, কাটো, তোমার যা ইচ্ছা হয় তাই করো, আমাকে কষ্ট দাও, তবু এই কথাটা বলে আমাকে কষ্ট দিও না। আমি সব কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু তুমি আমার চোখের সামনে অন্য কাউকে বিয়ে করবে, সেটা আমি সহ্য করতে পারবো না। দেখেন ম্যাম, আমার পাশে আমার হুবু বউ দাঁড়িয়ে আছে, তাই আপনি আমার শরীরে হাত না দিলে খুশি হব। আর আমি আপনাকে মাফ করে দিছি, তাই এখন আমাকে যেতে দিন, আমাদের যেতে হবে। না হৃদয়, আমি তোমাকে কোথাও যেতে দিব না। তুমি আমার সাথে থাকবে, প্লিজ। আমার সাথে এমনটা করিও না। দিদির কান্নার জোরে বেড়ে গেল আর আমাকে জড়িয়ে কথাগুলো বলল। এবার নীলা, ম্যাম, আপনি কিন্তু এবার আপনার সীমা অতিক্রম করে যাচ্ছেন। আমার স্বামীর গায়ে হাত দেওয়ার আপনার অধিকার নাই। আর হৃদয়, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তোমার মতো ফালতু মেয়ে আমি আর দেখিনি। তুমি জানো যে আমি হৃদয়কে ভালোবাসি, তবুও তোমার লজ্জা করছে না আমার থেকে হৃদয়কে কেড়ে নিতে? দেখেন, আমি এসব কিছু শুনতে চাই না। আপনার যা ইচ্ছে তাই বলে, আমার কিছু যাই আসে না। হৃদয়, চলো, পরে আবার আমাদের দেরি হয়ে যাবে। নীলা, আমাদের সাথে ম্যামকেও নিয়ে যাই, তাইলে ভালো হবে। কারণ আমার মেয়েদের শপিং করা নিয়ে একটু আইডিয়া কম। নিধি ম্যামকে নিয়ে গেলে উনি তোমার জন্য কাপড় চয়েস করে দিতে পারে। নিধি ম্যামের কিন্তু ভালো চয়েস আছে। ঠিক আছে ম্যাম, আপনি আমাদের সাথে চলুন। তার কোনো দরকার হবে না। হৃদয়, একটা কথা মনে রাখবে, আমি বেঁচে থাকতে নিজের চোখে তোমাকে অন্য কারোর হতে দেখতে পারবো না, কখনো না। নিধি কথা বলা শেষ করে কান্না করতে করতে অফিস থেকে বের হওয়ার জন্য দৌড় দিল। নিধির এরকম আচরণ দেখে আমি ভয় পেয়ে যাই, তাই নিধিকে বললাম, তোমাকে আগে বলেছিলাম এসব কিছু না করতে। এখন দেখো নিধি দৌড়ে চলে গেল। এখন যদি উল্টাপাল্টা কিছু করে তখন কি হবে? আমি দুঃখিত হৃদয়, আমি জানতাম না যে নিধি ম্যাম এতটা হার্ট হয়ে যাবে। তুমি দাঁড়িয়ে না থেকে নিধি ম্যামকে ফলো করো তাড়াতাড়ি, পরে আবার কোনো বিপদ হয়ে যেতে পারে। তারপর আমিও দৌড় দিলাম নিধির পিছনে। ওইদিকে নীলাও আমার পিছনে পিছনে আসতেছে। এক দৌড়ে অফিস থেকে বেরিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে নিধিকে কোথাও দেখতে পারছি না। এত অল্প সময়ে নিধি কোথায় চলে যেতে পারে সেটাই চিন্তা করছি। নিধি গাড়ি করেও যায়নি, গাড়িটা পার্কিং করা আছে, তাহলে গেলটা কোথায়? মাথায় চুল টানতে টানতে এদিক সেদিক তাকাচ্ছি। হঠাৎ চোখ গেল রাস্তার এক সাইডে। দেখতে পেলাম একটা মেয়ে চোখ মুছতে মুছতে খুব দ্রুত হেঁটে যাচ্ছে। হ্যাঁ, মেয়েটা আর কেউই না, নিধি। কারণ নিধি আজকে একটা হলুদ শাড়ি পরে এসেছে। আর আমি যে মেয়েটাকে দেখতে পাচ্ছি সেই মেয়েটির পরনেও হলুদ শাড়ি। হয়তো এটাই নিধি। আর তাই দেরি না করে আবারও দৌড় দিলাম। এদিকে নীলা আমার পিছন পিছন আসতেছে আর হৃদয় হৃদয় করে চিৎকার করছে, কিন্তু আমি সেদিকে খেয়াল না দিয়ে দৌড় চলেছি। কিছু দূর আসতে নিশ্চিত হলাম এইটাই নিধি, তাই নিধি নিধি বলে চিৎকার দিতে দাঁড়াতে বলছি, কিন্তু নিধি থামতে চাইতেছে না। তাই দৌড়ের গতিতে আরো বাড়ালাম। দৌড়াইতে দৌড়াতে একসময় নিধির সামনে এসে নিধির পথ আটকালাম। নিধিকে বাধা দেওয়ার পর নিধি আবার সামনে এগোতে গেল। পিছন থেকে আমি নিধির হাত ধরে ফেললাম। পরে নিধি আবার আমাকে বলা শুরু করলো, আমার হাত ছাড়ো হৃদয়, আমাকে যেতে দাও। না,
তো নিধি, আমি তোমাকে যেতে দিব না, আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। দয়া করে আমার হাত ছেড়ে দাও আর তুমি নীলার কাছে যাও। বললাম তো আমি তোমার হাত ছাড়বো না। আমি নীলার কাছে যাব না, কার কাছে যাব সেটা আমার ব্যাপার। এখন তুমি চুপ করে আমার কথা শোনো। তুমি আমার হাত ছাড়বে কিনা? কতবার বলতে হবে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না? তুমি যদি আমার হাত না ছাড়ো তাহলে আমি চিৎকার করতে বাধ্য হব। পরের লোকজন জড়ো হলে কি হবে বুঝতে পারছো? চিৎকার করবে, করো। তোমার চিৎকার শুনে লোকজন আসবে, পরে তোমার হাত ধরার কারণে মার খেতে হবে, তাই তো? ঠিক আছে, তাতেও আমি রাজি। তবুও আমি তোমার হাত ছাড়বো না। কেন আমার হাত ছাড়বে না? কেন? আমি তোমার কি হই যে তুমি আমার হাত ধরে থাকবে? তার চেয়ে বরং তুমি তোমার হবু বউ নীলার হাত ধরো, তাহলে তোমাদের ভালোবাসারও বাড়বে। তুমি আমার সবকিছু। নিধি, নীলার সাথে আমার কোনো কথাটা শেষ করতে পারলাম না। যখন এই কথাটা শেষ করতে যাব তখনই কোথা থেকে কেউ একজন এসে আমাকে আর নিধিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। জোরে ধাক্কা দেওয়ার ফলে নিধি গিয়ে পড়লো একদিকে, আর আমি গিয়ে পড়লাম সোজা পাশে থাকা একটা দেওয়ালের সাথে। দেওয়ালের সাথে সরাসরি মাথা গিয়ে পড়ায় কপাল থেকে রক্ত বেরিয়ে আসলো। কপালে বেশি আঘাত পাওয়ার কারণে আস্তে আস্তে আমার চোখ ঝাপসা হয়ে আসতে লাগলো। পরে আর কিছু মনে নেই। যখনই একবারে ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে যাচ্ছিল তখন নীলা বলে একটা চিৎকার শুনতে পেলাম। পরে আর কিছু মনে নাই। যখন চোখ খুললাম তখন নিজেকে একটা 4 দেওয়ালের একটা রুমে দেখলাম। মাথায় তখনও ব্যথা ছিল, কিন্তু পরক্ষণে মনে পড়লো নিধির কথা। তখন তো কেউ একজন এসে আমাদের দুজনকে ধাক্কা মেরেই ফেলে দেয়। তারপর তো আর মনের কিছু নাই। নিধি কোথায়? নিধি আবার কিছু হলো না তো? নিধির কথা মনে পড়তে হাতে লাগানো স্যালাইনটা খুলে নিচে নামতে যাব, এমন সময় একটা নার্স এসে আমাকে বাধা দিয়ে বলতে শুরু করলো, আরে আরে কি করছেন আপনি? আপনার শরীর এখনো দুর্বল, নামার চেষ্টা করবেন না। আপু, আমি ঠিক আছি, আমার নিধিকে খুঁজতে হবে, প্লিজ আমাকে যেতে দিন। প্লিজ আপনি একটু শান্ত হন, আপনি শুয়ে পড়েন। আপনি যাকে খুঁজছেন তিনি একদম ঠিক আছে আর বাইরে অপেক্ষা করছে। আপনি অপেক্ষা করেন, আমি নিধিকে ডেকে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি করেন প্লিজ। ঠিক আছে, আমি আসতেছি। এটা বলে নার্স রুম থেকে বের হয়ে গেল। নার্স যাওয়ার কিছুক্ষণ পরে নিধি দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। নিধি আমার বুকে কান্না করতে করতে বলল, হৃদয় তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? নিধি দেখো, আমার কিচ্ছু হয়নি তো, আমি একদম ঠিক আছি। তুমি শুধু শুধু কান্না করতেছো পাগলের মতো। আজ 2 দিন পর তুমি চোখ খুলে আর তুমি বলছো কিছু হয়নি? আমি তো মনে করছিলাম নীলার মতো তুমিও আমাকে ছেড়ে চলে যাবে। নীলার মতো মানে? নিধি কি বললো? এটা নীলা আবার কোথায় যাবে? নিধির কথার মানে বুঝলাম না। নিধিকে জিজ্ঞেস করলাম, নিধি নীলার মতো ছেড়ে যাব মানে নীলা কোথায় গেছে? নিধি কিছু বলছে না। নিধি কান্নার আওয়াজ বেড়ে যাচ্ছে। কোথায় যেতে পারে নীলা? হঠাৎ মনে পড়লো নীলা তো তখন আমার পিছনে পিছনে আসছিল। তারপর আর কিছু মনে নাই। আচ্ছা, নীলার আবার কিছু হলো না তো? আর নিধিকে নীলার কথা জিজ্ঞেস করা মাত্র নিধি এইভাবে কান্না জোর বাড়লো কেন? কি হলো নিধি, তুমি এইভাবে কান্না করছো কেন? কি হলো বলো? নীলা কোথায়? আমি নীলার সাথে দেখা করব এখনই। এমন সময় রুমে আমার মা, বাবা, নিধির বাবা মা, আমার সব বন্ধুরা রুমে প্রবেশ করে। আমি যখন নিধির কাছে নীলার কথা জিজ্ঞেস করেছি তখনই ওরা রুমে আসে। আর এসে সবার মধ্যে থেকে আরশি বলে উঠলো, হৃদয়, কি অবস্থা তোর? এখন কেমন লাগছে তোর? আর নিধি এভাবে কান্না করছে কেন? আমি একদম ঠিক আছি। দেখ না আরশি, নিধিকে কখন থেকে বলে যাচ্ছি নীলা কোথায়, আমি নীলার সাথে দেখা করব, কিন্তু নিধি তখন থেকে কান্না করে যাচ্ছে। তোরা কেউ আমাকে নীলার কাছে নিয়ে আয় একটু প্লিজ। নীলার কথা শোনা মাত্র আরশি মন খারাপ করে মাথা নিচু করে ফেললো। আরশি, আমি কিছুই বুঝতেছি না। নীলার কথা জিজ্ঞেস করলে এরা কেউ কান্না করছে, কেউ মাথা নিচু করে ফেলছে। আসলে নীলার কি হয়েছে? তোদের সবাইকে আমি কিছু জিজ্ঞাসা করছি, কিন্তু তোরা সবাই চুপ আছিস কেন? কেউ কোনো কথা বলছিস না কেন? কি হলো বল, নীলা কোথায়? হৃদয় শান্ত হ, তুই এরকম চিৎকার করলে তোর শরীর খারাপ হয়ে যাবে। আমি কিভাবে শান্ত হব বল? তোরা সবাই এখানে আছিস কিন্তু নীলা নাই, তাইলে বল আমি কিভাবে শান্ত হব? এখন তোরা নীলাকে আমার সামনে আনবি নাকি আমাকে খুঁজতে যেতে হবে? ওকে, তোরা থাক, আমি নিজেই যাচ্ছি। হৃদয় থাম, তোকে কোথাও নীলাকে খুঁজতে হবে না। আমি বলছি নীলা কোথায়? হ্যাঁ বল, নীলা কোথায়? আরশি। আইমান আরশিকে ডাকা মাত্র আরশি একটা কাগজ আমার দিকে এগিয়ে দিল। আমার দিকে আমি কাগজটা হাতে নিয়ে আরশিকে বললাম, এটা কি? এটা আমাকে দিচ্ছিস কেন? আমি তোদের নীলা কোথায় সেটা জানতে চেয়েছি, কিন্তু এই কাগজটা দিলি কেন? কাগজটা খুলে দেখ, তাহলে বুঝতে পারবি নীলা কোথায়।
আশির কথা মতো কাগজটার দিকে তাকালাম, তাকিয়ে দেখি কাগজটা ভাঁজ করা। কাগজটা ভয়ে ভয়ে করলাম আর চিন্তা করতেছি কি থাকতে পারে এটাতে, আর এটার সাথে নীলার সম্পর্ক কি। কাগজটা খুলতে লাগলাম, কাগজটা খুলে দেখলাম এতে কিছু লেখা ছিল, কিন্তু কাগজটা যা লেখা ছিল তা পড়ে এক মুহূর্তের জন্য আমার পুরো পৃথিবী উল্টে গেল। বিশ্বাস করতে পারছি না যে এমনটা একটা কিছু লেখা থাকবে যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। লেখাগুলো পড়া শেষ হওয়ার পর আমি নীলা বলে চিৎকার দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলাম। আপনারা ভাবতেছেন কাগজটায় কি এমন ছিল যেটার জন্য আমি এইভাবে নীলা বলে কান্না শুরু করে দিলাম? কাগজটায় মানে চিঠিটায় লেখা ছিল, প্রিয় হৃদয়, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার করা প্ল্যান মতো নিধি ম্যামকে সারপ্রাইজ দিতে গিয়ে তুমি আবার নিধি ম্যামকে আবার হারাতে যাচ্ছ। তখন আমার খুব খারাপ লাগছিল, কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছে করে এটা করতে চাইনি। আমি চাইছিলাম নিধি ম্যামকে তোমার হাতে তুলে দিব, সেটা অন্যরকম ভাবে, যেটা তোমার সারা জীবন মনে থাকবে আর খুব সুখে সংসার করবে। তখন আমি অনেক খুশি হতাম, কিন্তু সেটা দেখার আগে যে আমার পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে, আমাকে মাফ করে দিও হৃদয়। কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম যে সারা জীবন ভালো একজন বন্ধু হয়ে তোমার পাশে থাকবো, কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি। তার কারণ সাইদ ভাই। তুমি যখন নিধি ম্যামকে আটকাতে নিধি ম্যামের পিছু পিছু যাচ্ছিলে, ঠিক তখন সাহিদ ভাই কোথা থেকে গাড়ি নিয়ে তোমাদের পিছু নেয়। আমি তখন বুঝতে পারলাম সাহিদ ভাই তোমাদের কোনো ক্ষতি করবে, তাই আমিও তোমার পিছন পিছন যাই। তোমাকে অনেকবার ডেকেছি, কিন্তু তুমি শোনোনি। আর যখন নিধি ম্যাম আর তুমি দাঁড়িয়ে কথা বলছিলে, তখন সাহিদ ভাই তোমাদের গাড়িটা নিয়ে যায়। আমি তখন তোমাদের খুব কাছাকাছি ছিলাম, অনেকবার তোমাদের সরে যাওয়ার জন্য বলেছিলাম। যখন দেখলাম তোমরা আমার কথা শুনতে পারছো না, তখন বাধ্য হয়ে তোমাদের ধাক্কা মারলাম। তার জন্য আমি সরি। তোমাদের ধাক্কা দেওয়ার জন্য নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ রক্ষা আর হলো না। আমি চলে যাচ্ছি, তাতে আমার কোনো দুঃখ নেই, বরং খুশি মনে পৃথিবীকে বিদায় দিয়ে যাচ্ছি। কারণ আমি তোমাকে আর তোমার ভালোবাসার মানুষকে বাঁচাতে পেরেছি, আর আমার ভালোবাসার মানুষকেও। তোমার সুখের জন্য আমি আমার জীবন বিসর্জন দিলাম। দেখো না, ডাক্তার আমাকে কথা বলতে নিষেধ করছে। তুমি বলো, এখন যদি আমি কথা না বলি, তাহলে যে তোমাকে আসল কথাটাই বলা হবে না। আমার পৃথিবীতে আপন বলতে কেউ নাই। তোমাকে আমি মিথ্যা বলেছিলাম যে আমার মা বাবা ভাই বোন আছে, আমার কেউ নাই। বলি নাই কারণ সবাই আমাকে এতিম বলে করুণা করবে, তাই। কিন্তু তোমার সাথে থাকতে থাকতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। তখন আমি তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি। অনেক ইচ্ছে ছিল তোমার বুকে মাথা রেখে সারাটা জীবন কাটাবো। সেটা পূরণ না হলেও অন্তত একটাবার তোমাকে জড়িয়ে ধরার সুযোগ হয়েছে, আর মনকে সান্ত্বনা দিতে পারলাম। কিন্তু এখন না আমার তোমার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে মন চাইছে, কিন্তু পোড়া কপাল শেষ ইচ্ছেটা পূরণ হলো না। আমার একটা শেষ ইচ্ছে রাখবে, আমি মারা যাওয়ার পর তুমি নিধি ম্যামকে বিয়ে করবে, খুব তাড়াতাড়ি সুখে সংসার শুরু করবে। আর তোমাদের যদি মেয়ে সন্তান হয়, তাহলে আমার নামের সাথে মিল করে তোমার মেয়ের নাম নীলা রাখবে, আর ছেলে সন্তান হলে নীল রাখবে। তাদের মধ্যে তোমরা আমাকে খুঁজে পাবে। দোয়া করি তোমরা যেন সুখী হও। আর হৃদয়, তোমাকে বলছি, ভুলেও নিধি ম্যামকে কখনো কষ্ট দেবে না। নিধি ম্যাম তোমাকে অনেক ভালোবাসি, আর নিধি ম্যাম বোন হিসাবে আমাকে মাফ করে দিয়েন। আমার জন্য তোমরা দূরে সরে যাচ্ছিলে, তার জন্য। আর কিছু বলতে পারছি না, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। ভালো থেকো তোমরা, পারলে আমাকে মাফ করে দিও। হৃদয়, শেষবারের মতো একটা কথা বলবো তোমাকে, ভালোবাসি, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। ইতি, তোমার ভালো বন্ধু নীলা। চিঠিটা পড়া শেষ করে তখন থেকে চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। চোখটা যেন আজকে কোনো বাধাই মানতে চাইতেছে না। নীলা আমাদেরকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দিল। কথাটা ভাবতে নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। কতটা ভালোবাসতে একটা মেয়ে নিজের জীবন দিয়ে তার ভালোবাসাকে প্রমাণ করতে পারে, সেটা বোধহয় নীলা আমাকে বুঝিয়ে দিল। হ্যাঁ, নীলা আর বেঁচে নেই। সেদিন আমাকে আর নিধিকে বাঁচাতে গিয়ে নীলা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। পাশ থেকে নিধি আমাকে উদ্দেশ্য করে বলল, নীলা কাল রাতে মারা যাওয়ার সময় চিঠিটা তোমাকে দিতে বলে। সেদিন আমাদের বাঁচাতে গিয়ে নীলা গাড়ির নিচে পড়ে যায়, তখন তোমার হুঁশ ছিল না। পরে আমি অনেক কষ্টে তোমাদের হাসপাতালে নিয়ে আসি আর সবাইকে ফোন করে খুলে বলি, কিন্তু আমি এটা বুঝতে পারি নাই যে তোমরা দুজনে
আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান করেছিলে, কিন্তু আমি বোকার মতো না বুঝে অফিস থেকে চলে আসি। আর আমি যদি তখন না আসতাম তাহলে আজকে হয়তো নীলা বেঁচে থাকতো। আমার জন্য নীলাকে আজকে চলে যেতে হয়েছে। আমাকে মাফ করে দিও হৃদয়। নিধি, এখন এগুলো বন্ধ কর। এখন আমাদের হৃদয়ের খেয়াল রাখতে হবে। আর হৃদয়, যা হওয়ার হয়ে গেছে, এখন শত কান্না করলেও নীলা ফিরে আসবে না। তুই নিজেকে কন্ট্রোল কর। ওই কুত্তার বাচ্চা সাইদ কোথায় এখন? আমি ওকে ছাড়বো না। ওর জন্য আজকে নীলা বেঁচে নেই, আমি ওকে মেরেই ফেলবো। সাইদকে পুলিশ খুঁজে বের করে জেলে ধরে নিয়ে গেছে, এখন পুলিশ তাকে উচিত শিক্ষা দিবে। কিন্তু নীলাকে কে ফিরিয়ে দিবে? কেন এমনটা করলো নীলা? আমি মারা গেলে কিছু হতো না, কিন্তু আমার জন্য কেন নীলা নিজের জীবন দিয়ে দিল? পুরো হাসপাতাল জুড়ে কান্নার আওয়াজ পৌঁছে অনেক আমার কান্নার আওয়াজ শুনে রুমে উপস্থিত হয়ে যায়। তাদের মধ্যে অনেকে আমার কান্না দেখে কেঁদে দেয়। কান্না করতে করতে এক সময় আর কিছু মনে ছিল না। 1 বছর পর আজ নীলা মারা গেছে। 1 বছর হয়ে গেল। আজকের এই দিনে নীলা আমাদের বাঁচাতে গিয়ে নিজেকে বলি দিয়েছিল। নীলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে মিলাদ মাহফিল করে নীলার জন্য দোয়া করলাম। আর আমার ফ্যামিলির সবাই নিয়ে নীলার কবর জিয়ারত করলাম, সাথে নিধিও ছিল। নীলা মারা যাওয়ার কিছুদিন পরে আসফিয়াও মারা যায়। তখন আসফিয়ার জন্য খুব খারাপ লাগলো। অন্যদিকে সিমি সেদিনের পর থেকে আর অফিসে আসে না, কোথায় গেছে তাও জানি না। নীলা মারা যাওয়ার কিছুদিন পরে পারিবারিকভাবে নিধি আর আমার বিয়ে হয়ে যায়। নিধি আর আমার বিয়ের বয়স 8 মাস পার হয়ে গেল, আর নিধি এখন মা হতে চলেছে। আমি আর নিধি ঠিক করলাম আমাদের বাচ্চা হওয়ার পর নীলার কথা মতো নামগুলো দিব। একদিন রাতে রাতে ছাদে এক কোণায় দাঁড়িয়ে আকাশে তাকিয়ে আছি আর নীলার কথা ভাবতেছি। আজ যদি নীলা বেঁচে থাকতো তাহলে আমার আর নিধির বিয়ে হয়েছে, এটা দেখে সব থেকে নীলাই খুশি হতো। আকাশের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছি, এমন সময় পিছন থেকে কে যেন জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারছি এটা নিধি ছাড়া আর কেউই না। নিধি আমাকে ছেড়ে দিয়ে সামনে এসে বলল, এভাবে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছো গো? কিছু না। নীলার কথা ভাবছো তাই না? আজকে যদি নীলা আমাদের মধ্যে বেঁচে থাকতো তাইলে আমার তোমার মিলন দেখে নীলা বেশি খুশি হতো। কে বলেছে নীলা আমাদের মাঝে নেই? এই যে দেখো, আমাদের যে পুচকুটা আসবে তার মধ্যে নীলা বেঁচে থাকবে। নীলা বলেছিল না আমাদের বাচ্চা হলে আমরা নীলাকে তার মধ্যে খুঁজে পাবো। কিছুই বলতে পারলাম না, শুধু চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। আচ্ছা, একটা কথা বলবো? বলো। তুমি না আমাকে আগের মতো আর ভালোবাসো না, সব সময় একা একা থাকো। আচ্ছা, আমি পুরনো হয়ে গেছি তাই না? হঠাৎ তোমার এমন মনে হলো কেন? আমি প্রেগনেন্ট হওয়ার আগে কত আদর করতাম, কিন্তু এখন আমাকে আদর করতে চাও না। তুমি কি বুঝো না? তুমি আমাকে আদর না করলে আমার ভালো লাগে না। আমাকে এখন তোমার ভালো লাগে না তাই না? না নিধি, সেরকম কিছু না। আসলে কয়েকদিন ধরে ভালো লাগছে না, তাই তোমাকে সময় দিতে পারছি না। আর আমি তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসি। তুমি জানো না, তুমি এরকম মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না। আমাকে এখন আর ভালোবাসো না তুমি। আচ্ছা ঠিক আছে, এখন আমি করলে বিশ্বাস করবে আমি তোমাকে আগের মতো ভালোবাসি? তাহলে আজকে আদর করতে হবে আমাকে সারা রাত, তাহলে বুঝবো তুমি এখন আমাকে আগের মতো ভালোবাসো। ঠিক আছে, তা আদর কি এখানে করব নাকি রুমে গিয়ে? কোনটা? নিধির কোমর ধরে টান মেরে আমার বুকে নিয়ে আসলাম। এখানে থাকলে তোমার দুষ্টু ভিউয়ার্সরা তাকিয়ে থাকবে, তার চেয়ে বরং আমাকে কোলে করে রুমে নিয়ে যাও। রুমে গিয়ে আমাকে আদর করবে, আদর করবা। ঠিক আছে, তাইলে আর দেরি কিসের, চলো। তারপর নিধিকে নিয়ে রুমে চলে আসলাম। এসে নিধিকে খাটে শুয়ে দিলাম। তারপর দরজা বন্ধ করে নিধির কাছে চলে আসলাম। নিধি নিধির উপরে উঠে আস্তে আস্তে আমার ঠোঁট এগিয়ে যাচ্ছে নিধির ঠোঁটের দিকে। যখনই ঠোঁট জোড়া দখল করতে যাব এমন সময় নিধি আমার মুখে হাত দিয়ে বাঁধে দিল। তারপর নিধিকে জিজ্ঞেস করলাম, তোমার আবার কি হলো? দেখো না, তোমার ভিউয়ার্সরা এখনো এখানে চলে আসছে। লাইটটা অফ করে দাও। দাঁড়াও, ওদের কিছু বলি। এই যে ভিউয়ার্সরা অনেক বিরক্ত করছেন, আর না, আমাদের একটু রোমান্স করতে দেন। আর আপনারা আগামী ভিডিও দেখার জন্য আবার আসেন। লাইট অফ করে দিলাম। এখন আর কোনো সমস্যা নাই, এখন শুধু আমাকে আদর করবে। এটা বলে নিধি টান মেরে কাছে নিয়ে গিয়ে নিধির ঠোঁটের সাথে ঠোঁট আটকিয়ে দিলাম। দুজনে হারিয়ে গেলাম একটা সুখের রাজ্যে। আরো 2 বছর পর আমাদের কন্যা সন্তান হয়েছে। নীলার কথা মতো আমাদের মেয়ের নাম নীলা রেখেছি। এখন আমি আমার মেয়ে নীলা আর নিধিকে নিয়ে অনেক সুখে আছি। বাবা মা সবাই নিধি আর আমার মেয়ে নীলাকে নিয়ে অনেক খুশি। আমিও অনেক খুশি। পরিবারের সবার হাসি খুশি দেখে
কিন্তু মাঝে মাঝে নীলাকে মিস করি, তখন চোখ থেকে জল ফেলা ছাড়া আর কিছু করতে পারি না। জীবনে ভালোবাসার মানুষের চাইতে বন্ধুই বেস্ট। বন্ধুত্ব আজীবন ছায়ের মতো, সুখে দুঃখে সব বিপদ আপদে থাকবে। সেটাই হয়তো নীলা আমাকে বুঝিয়ে দিল। নীলা আমার জীবনে না আসলে হয়তো বুঝতে পারতাম না যে শুধু ভালোবাসার জন্য মানুষ সবকিছু করে না। অনেকে বন্ধুত্বের দাম রাখতে নিজের জীবনের কোরবানি দিতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের।